আচ্ছা স্যার, আমরা আজকের মতন শুরু করে দিই, হ্যাঁ? কন্ট্রাক্ট ল কোথায় কি বলে না বলে। ফার্স্ট যে চ্যাপ্টার আছে অফার এন্ড অ্যাকসেপ্টেন্স চ্যাপ্টার। এখন দেখো আজকে যে চ্যাপ্টার গুলা পড়াবো আমরা খুবই ফাস্ট যাব, বিকজ পুরো সিলেবাসটা শেষ করতে হবে। হ্যাঁ, তো প্রথমে আমরা অফার কি আসি। অফারের যে ডেফিনেশন আছে, আ ডেফিনেট প্রমিস টু বি বাউন্ড অন সার্টেন টার্মস। সার্টেন টার্মস বলতে কি, যে অফার ই হতে হবে কোনো অফার যদি কোনো আমি কিছু বলি সেকেন্ড টার্মস থাকতে পারবে না, সার্টেন টাইম। যেমন ধরো আমি যদি কাউকে অফার করি মোবাইল বিক্রির জন্য, ইটস 6,000 টাকা, তো এই জন্য যদি 6K বলি, মানে সার্টেন টার্মস উপর এটা ফিক্স করা হয়। হ্যাঁ, তো অফার দুই ধরনের হতে পারে, এটা ইউনিল্যাটারাল হতে পারে, বাইল্যাটারালও হতে পারে। ঠিক আছে, বাট ইট ইজ নট ইনভিটেশন টু ট্রিট। অ্যাকসেপ্টেন্স কাকে বলছি? অ্যাকসেপ্টেন্স হলো ফাইনাল এন্ড আনকোয়ালিফাইড এগ্রিমেন্ট টু দ্য টার্মস অফ দ্য অফার। যে আনকোয়ালিফাইড এগ্রিমেন্ট থাকতে হবে, মানে সেকেন্ড কোনো কন্ডিশন থাকতে পারে না। সেকেন্ড কন্ডিশন হলে ওটা কিন্তু কাউন্টার অফার হয়ে যাবে। ওকে স্যার? হ্যাঁ, ইট মাস্ট বি কমিউনিকেটেড এন্ড ম্যাচ দ্য অফার এক্স্যাক্টলি। আচ্ছা, এরপরে আজকে আরেকটা পড়বো, কনসিডারেশন সামথিং অফ ভ্যালু গিভেন ইন এক্সচেঞ্জ। মানে প্রমিসের এগেইনস্টে যে ভ্যালুটা দেওয়া হয়। ফর এক্সাম্পল, ধরো তোমার যেটা আমি আগের ক্লাসেও দিয়েছিলাম, ফর এক্সাম্পল তুমি আমার কোচিং এ তোমরা আসবা, তো রিক্সা ভাড়া ধরো 100 টাকা। এখন 100 টাকা কি প্রমিস করছো না? হ্যালো? Yes, sir. Yes, sir. Yes. হ্যাঁ, তো এই যে 100 টাকা যে প্রমিস করছো, এই প্রমিসের ভ্যালুটা কি রিক্সাওয়ালা তোমাকে নিয়ে যাবে, এর বিনিময়ে প্রমিস করছো 100 টাকা, এটা কি আমরা কনসিডারেশন বলতেছি। আচ্ছা, লিগাল ইন্টেনশন হলো সোজা কথা মেনস্ট্রিয়ার মতন, যে ওয়েদার ইউ হ্যাড লিগাল ইন্টেনশন টু ক্রিয়েট লিগাল রিলেশনস উইথ দ্য পার্সন। আচ্ছা, আমরা এখানে যে দেখি, ইউজুয়ালি ধরা হয় যে কমার্শিয়াল যে এগ্রিমেন্ট গুলা যেটা আছে, কমার্শিয়াল এগ্রিমেন্ট যেগুলো আছে, যেগুলা লিখিত ভাবে থাকে, ওটার মধ্যে লিগ্যাল ইন্টেনশন বাউন্ড থাকে। বাট ডোমেস্টিক যে এগ্রিমেন্ট গুলো আছে বা সোশ্যাল ফ্যামিলি ক্রাইসিসের মধ্যে বা ফ্যামিলি ডিলের মধ্যে যেসব এগ্রিমেন্ট গুলা, মৌখিক যে এগ্রিমেন্ট গুলা হয়, ওগুলোর মধ্যে আমরা লিগ্যাল ইন্টেনশন খুঁজে কোর্ট প্রায়োরিটাইজ করতে রাজি না। বিকজ ফ্যামিলির মধ্যে তো অনেক কথাই বলা হয়, তাই না? বুঝতে পেরেছো? তো এই জন্য ফ্যামিলি এগ্রিমেন্ট গুলা তোমার লিগেল ইন্টেনশন থাকে না, এটা কোর্ট ধরে। বাট কমার্শিয়াল এগ্রিমেন্টের মধ্যে লিগেল ইন্টেনশন থাকে, এটা মাস্ট। ক্যাপাসিটি যে চ্যাপ্টারটা আছে, এই ক্যাপাসিটি চ্যাপ্টারটা নিয়ে পড়বো, যে মাইনরদের অ্যাকচুয়ালি অধিকার আছে কিনা, টু মেক কন্ট্রাক্ট। এখন ক্যাপাসিটি যে জিনিসটা ছিল মাইনরদের যে নিয়ে কনসার্নটা যে দাঁড়ায়, এটা দাঁড়ায় বিকজ অফ হলিউড। because হলিউডের মধ্যে many of the child actors have been cheated out of their pays and many other things. কেন তারা তো বুঝতে পারে নাই যে কি কি হয়েছে না হয়েছে, বা কিভাবে পেমেন্ট আসবে না আসবে, বা অনেক সময় দেখা গেছে চাইল্ড অ্যাক্টরটা যে প্যারেন্টস আছে, প্যারেন্টসরা এটা মিসইউজ করছে। তো এই কারণে ক্যাপাসিটি চ্যাপ্টারটা বা ক্যাপাসিটি যে জিনিসটা আছে উঠে আসছে। ওকে স্যার, এর পরের এলিমেন্টে আমরা যাই, অফার এন্ড ডেফিনেশন। জেরিন স্যার একটু পড়তে পারবা? Yes, sir. Offer and evaluation. Offer refers to a clear and unambiguous promise to be bound on specific terms made with the intention to be accepted. হুম। Invitation to trade. হ্যাঁ, এরপর Offer. আছে, আচ্ছা হ্যাঁ, ইনভিটেশন ট্রিট জিনিসটা কি? ইনভিটেশন ট্রিট হলো ইটস বিফোর অ্যান অফার। মানে ইনভিটেশন ট্রিট হলো তোমাকে যেখানে নেগোসিয়েশনের জন্য, ইটস আ স্টেটমেন্ট অফ উইলিংনেস টু এন্টার ইনটু নেগোসিয়েশন হুইচ মে লিড টু অ্যান অফার। ইনভিটেশন আইটিটি, এটাকে আমরা শর্টকাটে আইটিটি বলি। এটা হলো মিয়ারলি তোমাকে ইনভাইট করা ফর নেগোসিয়েশন। ফর এক্সাম্পল, যে তুমি যখন দোকানে দোকানে কোনো এই যে দোকানে যে কাপড় ডিসপ্লে থাকে, ঠিক আছে, ডিসপ্লেতে যেসব কাপড় থাকে, আমরা ফিক্সড প্রাইসের দোকান বাদ দিলাম, তুমি একটু নর্মাল চিন্তা করো, গাউসিয়া বা ধরো নিউ মার্কেট, ফিক্সড প্রাইসে যেসব দোকান থাকে, ওখানে কি কি আমরা বার্গেনিং করি না? তার মানে কি, ওই ওই কাপড়টা তোমাকে দেখে ইনভাইট করছে না, ভিতরে এসে বার্গেনিং করো বা নেগোসিয়েশনে যাও। Ji, sir. সো এর জন্য ডিসপ্লে অফ গুডস অনেক সময় বা অকশনস কে বা টেন্ডার ফর নোটিস কে আমরা আইটিটি বলে থাকি। ওকে স্যার? Ji, sir. হ্যাঁ স্যার, এই দুটা কেস পড়ো একটু। Pharmaceutical Society of Great Britain versus Boots. Boots হুম introduced self-service. Was the shelf display an offer? Held. It was an invitation to treat. Offer occurs at checkout. হুম Critical thinking. Should displaying goods be a binding offer? Do consumers deserve a cooling off phase?
Fisher versus Bell. Fisher versus Bell. Display of flick knife in shop window. Hell, it was not an offer, just invitation to treat. ফিশার ভার্সেস বেল মনে আছে? তোমরা কিন্তু স্ট্যাটিউ ইন্টারপ্রিটেশনে পড়ছিলাম কিভাবে জি Yes, sir. স্যার। ক্লিক নাইফ বিক্রি করা নিষেধ। তো বিক্রি করা নিষেধ, আইটিটি তো নিষেধ না। দ্য গাই গট অ্যাওয়ে, বুঝতে পারছো? আচ্ছা, আমরা ধরো অন্য সময় ডিটেলসে পড়তাম, বাট ডিটেলসে যেহেতু পড়ার সম্ভাবনা নাই, তো এই জন্য আমরা একটু শর্টকাট ভাবে পড়তেছি। স্যার, ক্যাটরিন আর মায়েশা দুজনে কি স্যার বুঝতে পারতেছো আমরা যা কিছু ডিসকাশন করতেছি? ইয়েস স্যার, আন্ডারস্ট্যান্ডেবল। আচ্ছা আর স্যার, বললাম টটের যে আগের ক্লাসটা হয়েছিল ওটা রেকর্ডিংটা দিলে ভালো হতো। স্যার ওটার রেকর্ডিং স্যার অ্যাকচুয়ালি খুঁজে পাইতেছেন, আমি বারবার বলছি তো একটু, আর স্যারের নয়ন স্যারের মা অসুস্থ তো তো উনি জি এটা নিয়ে হাসপাতাল দৌড়াইতেছে একটু। স্যার তোমরা হয়তো কালকের মধ্যে পেয়ে যাবা, ওকে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা আচ্ছা, অ্যাকসেপ্টেন্স রুলস এন্ড রেগুলেশন রিকোয়ারমেন্টস এর মধ্যে আসো। অ্যাকসেপ্টেন্স এর রুল কি আছে? প্রথম যে রুল আছে, ইট মাস্ট বি আনকোয়ালিফাইড এন্ড ম্যাচ দ্য অফার এক্স্যাক্টলি। মিরর ইমেজ রুল, মিরর ইমেজ রুল বুঝো তো? স্যার আয়নার সামনে দাঁড়ালে আমরা নিজেদের এক্স্যাক্ট রেপ্লিকা দেখি, তাই না? তো ওই মিরর ইমেজ রুল হিসেবে অফার অ্যাকসেপ্টেন্স কি বলতেছে, যে অফার মাস্ট বি অ্যান এক্সাক্ট মিরর অফ দ্য অ্যাকসেপ্টেন্স, বা অ্যাকসেপ্টেন্স মাস্ট বি অ্যান এক্সাক্ট মিরর অফ দ্য অফার। মানে দুজনের যে মিটিং অফ দ্য মাইন্ড যে হবে, দুজনের মাইন্ডে সেম জিনিস থাকতে হবে। এখন ধরো আমি যদি আমার ফোনটা 6,000 টাকায় তোমাদেরকে অফার করি, কিনতে হলে তো 6,000 টাকায় তোমাকে রাজি হতে হবে। তার মানে কি এক্সাক্ট মাইন্ডসেট আসতেছে দুই পার্টির, ঠিক আছে? সেকেন্ড হলো মাস্ট বি কমিউনিকেটেড এক্সেপ্ট এ ইউনিলেটারাল অফার। ইউনিলেটারাল অফার কি? অ্যান অফার মেড টু দ্য হোল ওয়াইড ওয়ার্ল্ড। ইউনাইটেড অফারের জন্য আমরা কার্লাইল ভার্সেস কার্বলিক স্মোক বল কোম্পানি দেখছিলাম। কার্লাইল ভার্সেস কার্বলিক স্মোক বল কোম্পানিতে কি হয়েছিল, ওইখানে কার্বলিক স্মোক বল কোম্পানি একটা স্মোক বলের আবিষ্কার করছিল, যে স্মোক বলের যদি ইনহেল করো তাহলে তোমাদের ফ্লু হবে না, ওকে? তো যেহেতু তোমাদের ফ্লু হবে না, তো তাদের বলছে যদি কারো ফ্লু হয়, ইট ওয়াজ এ কেস ইন লেট 1800 কেস, তো কারো যদি ফ্লু হয় দে উইল পে ইউ 100 pounds. So you do understand how much the value 100 pounds how had at that time. Okay, at that time hay fever flu was very common because প্রত্যেক বাসায় কিন্তু ডোমেস্টিক অ্যানিমালস ছিল, তাই না এককালে? হ্যাঁ, তো এই যে হে ফিভার যেটা ছিল, তো ওরা এই দাবি করছে, and to show their sincerity they had deposited 1,000 pounds in their bank. হ্যাঁ, এখন মিসেস কার্লাইল was one who actually bought a smoke ball, inhaled it, and even after inhaling it she contracted the flu. এখন when she asked for the 100 pounds, the Carbolic Smoke Ball company said, no, it was an ITT, not an offer advertisement, as advertisements are ITT before. প্রমাণ হয়েছে। তো সেই জায়গায় কোর্ট বলছে না, ইট ওয়াজ ইউনিটেড অফার। ইউনিটেড অফার মানে কি? whenever you stick conditions to it, তখন এটাকে আর আইটিটি থাকে না। তারপর কন্ডিশনস কি কি ছিল? কন্ডিশন ছিল তোমাকে স্মোক বল কিনতে হবে, তারপরে ইনহেল করতে হবে, তারপরে কি কন্ট্রাক্ট ফ্লু করতে হবে, তাই না? তো মিসেস কার্লাইল কি সবগুলা কি করছে না? তো সবগুলা করার কারণে ইট বিকেম আ ইউনিল্যাটারাল অফার। ওকে স্যার? জি স্যার। যেমন ধরো আমি যদি আজকে দেখো, আজকে ধরো আমার লকারে, সরি আমি জিমে যাই, জিমের মধ্যে আই লস্ট মাই ওয়াচ, ঠিক আছে? তো আমি একটা জিম যে নোটিশ বোর্ড আছে, নোটিশ বোর্ডের মধ্যে দিলাম যে কেউ যদি আমার ঘড়ি খুঁজে দেয় তাকে আমি 1,000 টাকা রিওয়ার্ড দিব, তাই না? তো এটা কি আর আইটিটি রইলো? এটা তো অফার হয়ে গেল না, ইউনিটেড অফার, বিকজ এনিওয়ান হুইজ আমার ঘড়িটা খুঁজে দিবে, কন্ডিশনটা কি? ঘড়িটা খুঁজে দিবে, তাকে আমি 1,000 টাকা দিব। ক্লিয়ার? আচ্ছা, এরপর হলো অ্যাকসেপ্টেন্স ক্যানট অ্যামাউন্ট টু সাইলেন্স। মানে কি? ফেল্ট হাউস ভার্সেস বাইন্ডলি কেসের মধ্যে দেখবো যে অ্যাকসেপ্টেন্স ক্যানট অ্যামাউন্ট টু সাইলেন্স। ওকে, হ্যাঁ। তারপরে কি? ইট ক্যান বি এক্সপ্রেস অর ইমপ্লাইড। তারপরে এরপর হলো স্পেশাল রুল, যাকে বলি পোস্টাল রুল। কি বলি? ওয়েন দ্য, এমনিতে তো কি কমিউনিকেট করার কথা বলতেছি, বাট যখন পোস্টাল রুলের কথা আসবে, আগেকার দিনে এটা নিয়ম বানাইছিল, যে কোর্টরা নিয়ম বানাইছিল, পোস্টাল রুলের যে নিয়মটা ছিল, যে whenever you post the letter, তার সাথে সাথে অ্যাকসেপ্টেন্স ধরে নেওয়া হবে। তো এটা ছিল ওই আমার, বিকজ মোস্ট অফ দ্য টাইম চিঠি দেরি করে আসতো, চিঠি হারায় যেত, অনেক কিছুই হইতো। বাট এই মেথড, মানে এই যে স্পেশাল রুলটা যে আছে, এই স্পেশাল রুলটা এখনো বাদ দেওয়া হয়নি, বাট কোর্ট আর ভেরি রিলাক্টেন্ট টু গিভ ইফেক্ট টু দিস রুল। কেন রিলাক্টেন্টের কারণটা হলো, দেয়ার আর মোর ইনস্ট্যান্টেনিয়াস মেথডস অফ কমিউনিকেশন নাও। ফর এক্সাম্পল SMS, ইমেল, তারপরে ধরো মেসেঞ্জার আছে, হোয়াটসঅ্যাপ আছে। এখন তো ধরো সবচেয়ে যে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট আছে, তাই না? আলাদাভাবে তৈরি করা হয়, ইজন্ট ইট?
তো অ্যাজ দের আর মোস্ট ইনস্ট্যান্টেনিয়াস মেথডস অফ কমিউনিকেশন, এর জন্য কোর্ট এখন পোস্টাল রুল ইফেক্টকে সহজে ইফেক্ট দিতে রাজি হয় না। আচ্ছা স্যার, জেরিন স্যার একটু ফেলটস ভার্সেস বাইন্ডলি কেস পড়ো তো। Santos versus Miley, uncle to nephew. If I don't hear from you, I will consider the horse mine. Hell, silence does not amount to acceptance. Critical thinking. Should silence ever be taken as consent? হুম Endorse LTD versus Miles Far East Corp. Contract by telex. Acceptance must be received. Held. Instant communication methods require actual receipt of acceptance. Adam versus Lindsay. Later delayed, when was acceptance valid? Held, acceptance was effective when posted. এবার টাইপস অফ কন্ট্রাক্ট, বাইল্যাটারাল কন্ট্রাক্ট, ইউনিলাটারাল কন্ট্রাক্ট পড়ো। Bilateral contract. Promise for a promise. Example, buying goods online. Unilateral contract. Promise in return for an act, reward poster for lost dog. Case. Carlyle versus Carbolic Smokeball Co. Company promised to pay £100 if customers used Smokeball and got flu. Mrs. Carlyle did and sued for money. Held. Unilateral offer plus performance equals to acceptance. Discussion. Should advertisement always be legally binding? আচ্ছা, এরপরে বুঝতে পেরেছো, এরপরে স্যার কনসিডারেশনের কনসেপ্টে আমরা আসি। কনসিডারেশন কি পড়ো। Consideration must be something of value. Consideration is the value given in return of a promise. It must move from the promise and be sufficient, not necessarily adequate. তার মানে কি, এটা প্রমিসি থেকে যেতে হবে, হ্যাঁ, কার থেকে যেতে হবে, মাস্ট মুভ ফ্রম দ্য প্রমিসি। Yes. হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো কনসিডারেশনে কতগুলো কনসেপ্ট আছে আমরা পড়বো। দেখো চ্যাপেল ভার্সেস নেসলি, কনসেপ্ট গুলো কি আছে? কনসেপ্ট গুলো হলো স্যার, কনসিডারেশনের কনসেপ্ট খুব সোজা, যে কনসিডারেশন মাস্ট অলওয়েজ হ্যাভ ইকোনমিক ভ্যালু। ওকে, এইটা নিয়ে এখানে খুব ছোট করে এই চ্যাপ্টার গুলোতে বড় আছে, নেক্সটে আমরা বড় করে পড়বো। ওকে স্যার, আমরা তাহলে নেক্সট চ্যাপ্টারে যাচ্ছি। ওকে স্যার। Okay, sir. স্যার, জি স্যার। আমার না নেক্সট চ্যাপ্টারে যাওয়ার আগে একটা হেল্প দরকার ছিল। কি হেল্প স্যার? স্যার, এই যে ক্রিমিনাল লয়ের যে সেকশনস গুলো আছে, জি স্যার। স্যার এগুলা কিভাবে মনে রাখবো? আমার না নাম্বারস আমি খালি মিক্স আপ করে ফেলি। স্যার লাস্ট মোমেন্টে পড়লে তো মনে থাকবে না স্যার, আগের থেকে পড়লে এটা মনে রাখার একটাই উপায় হলো লিখবা আর পড়বা, লিখবা আর পড়বা, তাহলে মাইন্ডে সেট আপ হয়ে যাবে। And যেহেতু তুমি লাস্ট মোমেন্টে করতেছো স্যার, লাস্ট মোমেন্টে ব্রেন কতই নিবে, জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। ধরো তোমার র্যাম হলো 4 জিবি, হ্যাঁ, এখন যদি 4 জিবি র্যামের মধ্যে যদি 12 জিবির কাজ করো, র্যাম কি কাজ করবে? না স্যার, তাহলে ইয়ে কি বলে, যদি সেকশনস গুলো আমি পরীক্ষায় বাই চান্স ভুল করে আসি তাহলে কত মার্কস করে কাটবে ওরা? এখন কয়টা মার্ক করে তুমি ভুল করবে এটা আমি কেমনে বলবো বলো? মানে স্যার প্রত্যেকটা ভুলের জন্য কত করে কাটতে তোমার পারে? এটা তো আমি কেমনে বলবো তোমাকে, আমি কত প্রত্যেক ভুলের জন্য 1 মার্ক করে কাটবে বা 2 মার্কস করে কাটবে। আচ্ছা এখন স্যার, এটার একটাই সলিউশন হলো স্যার, দেখো তোমরা তো সলভিং করতেছো না, সলভিং স্যার। করতে হবে। সলভিং করছো সত্যি করে বলো? হ্যাঁ স্টার্ট করেছি স্যার, ক্রিমিনাল স্টার্ট লয়ের করেছো? হ্যাঁ স্টার্ট করেছো, কিন্তু করেছো কয়টা করেছো? 2টা পেপার করেছি স্যার, 2017। মাত্র 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 2টা পেপার? স্যার জি এতগুলা স্যার। কোশ্চেনে মাত্র 2টা পেপার? তোমার পরে যারা জয়েন করছে তারা আমাকে সারা দিন হোয়াটসঅ্যাপে পাঠাতে আসছে যে কোশ্চেন সলভ করে, বাকিদের তোমরা কি পাঠাবা না? এটা কি উচিত না? জি স্যার। হ্যাঁ, আচ্ছা কনসিডারেশন আসি। কনসিডারেশনে কতগুলো কনসেপ্ট আছে। কনসেপ্টে কি কি আছে? কনসেপ্ট হলো, প্রথম কনসেপ্ট হলো মাস্ট মুভ ফ্রম দ্য প্রমিসি। কি? মাস্ট মুভ ফ্রম দ্য প্রমিসি। এই কনসেপ্ট গুলো কিন্তু মাথায় রাখতে হবে, এন্ড এই কনসেপ্টের উপরে কিন্তু আমরা কোশ্চেন আনসার গুলো করবো। সেকেন্ড, এটা মানে কি, অনলি দ্য পার্টি প্রোভাইডিং কনসিডারেশন ক্যান সু। তারপরে কি, মাস্ট বি সাফিসিয়েন্ট বাট নিড নট বি অ্যাডিকুয়েট। মানে কি, এই যে মাস্ট হ্যাভ লিগ্যাল ভ্যালু, এখানে একটা ভুল, মাস্ট হ্যাভ লিগ্যাল ভ্যালু অ্যান্ড ইকোনমিক ভ্যালু।
মাস্ট হ্যাভ লিগ্যাল ভ্যালু অ্যান্ড এখানে হবে ইকোনমিক ভ্যালু বাট নট ইকুয়াল ভ্যালু। মানে জিনিসটা খুব সোজা করে তোমাকে বুঝাই, চ্যাপেল ভার্সেস নেসলে কোম্পানিতে কি হয়েছিল। চ্যাপেল ভার্সেস নেসলে কোম্পানিতে বলছিল যে 3টা নেসলে চকলেটের র্যাপার আর 1 শিলিং 60 এর মতন দিতে পারলে, হ্যাঁ, তোমার ধরো কি হবে যে তোমার গ্রামোফোন রেকর্ড দিবে। And একটা গ্রামোফোনের রেকর্ডের দাম হলো তোমার 2 পাউন্ড করে ছিল, আর সেই জায়গায় 1 শিলিং 60 তো নমিনাল ভ্যালু। তো এই জায়গায় কনসিডারেশন কি হবে? বলছে হ্যাঁ স্টিল হবে। কেন হবে? নমিনাল যতই ছোট ভ্যালু হোক না কেন, ইকোনমিক ভ্যালু তো আছে, ছোট হোক মাস্ট বি সাফিসিয়েন্ট, বাট পুরোপুরি দরকার নেই, ছোট ইকোনমিক ভ্যালু হলে ইট ইজ সাফিসিয়েন্ট। বুঝতে পারছো? তারপরে পাস্ট কনসিডারেশন ইজ নট গুড কনসিডারেশন এট অল, মানে কনসিডারেশন মাস্ট নট বি রেট্রোস্পেক্টিভ। যেমন আমি ধরো আমার বাসার দারোয়ান, সরি আমার ধরো যে অফিসের যে দারোয়ান আছে, দারোয়ানকে আমি বলি আসলে আমার গাড়িটা মুছে দিও, তাহলে তোমাকে 100 টাকা করে দিব, 100 টাকা দিব। তো একদিন আমি বলি নাই, সে নিজে থেকে গাড়ি পরিষ্কার করছে, এখন পরে 100 টাকা চাইছে। এখন সে বলে আপনি প্রমিস করছেন, আমি তো প্রমিস করি না। কেন তুমি আগের থেকে করছো কেন? না বলে আমি বলার আগে এই জন্য পাস্ট কনসিডারেশন ইজ নট গুড কনসিডারেশন এট অল। বুঝতে পারছো? স্যার এটা কি একেবারেই একসেপ্টেড না নাকি একসেপ্টেড এন্ড নট গুড? না, একেবারেই অ্যাকসেপ্টেড না। বুঝতে পারছো? পাস্ট কনসিডারেশন একদমই অ্যাকসেপ্টেড না। তারপরে এক্সিস্টিং লিগ্যাল ডিউটি ইজ নট ভ্যালিড কনসিডারেশন। এক্সিস্টিং লিগ্যাল ডিউটি মানে কি? আচ্ছা, যেমন তোমাদের তো একটা ফিস দেওয়া হয়েছে তোমাদের থেকে, যাতে আমি তোমাদেরকে পড়াই, তাই না? আচ্ছা, এর মধ্যে ধরো একজন আমাকে এক্সট্রা ফিস দিল একই সেম জিনিস কাজ করার জন্য। আমার তো এক্সিস্টিং ডিউটি আছে তোমাদেরকে পড়ানো, যে এক্সট্রা ফিসে সে প্রমিস করছে, আর সেই এক্সট্রা ফিসের টাকা সে যদি না দেয়, তখন আমি চাইতে পারবো না, বিকজ এক্সিস্টিং ডিউটি তো আমার কাছে বলতে পারো না। যেমন তোমাদের আরো সুন্দর করে বুঝাই, হার্টলি ভার্সেস পনসনবি কেসের মধ্যে কি হয়েছে। একটা ছোট্ট জাহাজ লন্ডন থেকে বল্টিক সিতে গেছে। বল্টিক সি থেকে ফেরত আসার সময় 11 জনের মধ্যে 3 জন চলে গেছে। 11 জনের মধ্যে 3 জন নাবিক চলে গেছে। বাকি 8 জন ছিল 8 জনকে নিয়ে শিপ ফেরত আসছে। 8 জনকে আসার সময় ক্যাপ্টেন প্রমিস করছে যে আমি তোমাদের শিপটা ফেরত নিয়ে যাও, আমি তোমাদের এক্সট্রা টাকা দিব। তো যখন আসছে ক্যাপ্টেন বলছে আমি কেন এক্সট্রা টাকা দিব, তোমাদের তো এক্সিস্টিং ডিউটি, তোমাদেরকে যেই ওয়াদা করছি সেই প্রথম ওয়াদা তোমাদের টাকা উচিত ছিল। এক্সট্রা কি কাজ করছো যে তোমাদেরকে আমি এক্সট্রা পেমেন্ট দিব? হোয়াট এক্সট্রা কনসিডারেশন হ্যাভ ইউ প্রোভাইডেড? তো এক্সিস্টিং ডিউটি ইজ, যে এক্সিস্টিং ডিউটির উপরে যদি কোনো কিছু না হয় তাহলে আমি পেমেন্ট দিতে পারবো না। ওকে, এটা কি বুঝতে পেরেছো? তো ক্যাপ্টেন কিন্তু আর টাকা দেয় নাই। স্যার এটা কি সবাই বুঝতে পেরেছো কনসেপ্ট, না আবার বলবো? বুঝেছি। আচ্ছা, এরপর আসি এক্সেপশন টু এক্সিস্টিং এ প্র্যাকটিক্যাল বেনিফিট। উইলিয়াম ভার্সেস রফি ব্রাদার্স, স্যার জেরিন বলতে পারবে এই কেসে কি হয়েছিল? No, sir. আচ্ছা, উইলিয়াম ভার্সেস রফি ব্রাদার্স কেসের মধ্যে কি হয়েছিল? উইলিয়াম ভার্সেস রফি ব্রাদার্স কেসের মধ্যে তোমার একজন ফ্ল্যাট রিয়েল এস্টেট কোম্পানি ছিল, রফি ব্রাদার্স একটা রিয়েল এস্টেট কোম্পানি। তারা ধরো 27টা ফ্ল্যাটের কাজ এক জায়গায় 27টা ফ্ল্যাট বানায়। ফ্ল্যাট বানানোর পর লাস্টে তারা কি করে, একজনকে কার্পেন্টারকে হায়ার করে, বলে যে আগামী 6 মাসের মধ্যে এই ফ্ল্যাটটা সব উডওয়ার্ক শেষ করতে হয়, বিকজ আমরা হ্যান্ড ওভার করবো। ঠিক আছে? কার্পেন্টার 20,000 পাউন্ডে রাজি হয়ে যায়। ঠিক আছে, 20,000 পাউন্ড। এখন মাঝখানে যাওয়ার পরে অর্ধেক কাজ করার পর আর ইভেন 6,000 পাউন্ড তারা পেমেন্ট নেওয়ার পরে সে বলে যে না, আমি আর 20,000 পাউন্ড দিয়ে কাজ শেষ করতে পারবো না, আমার এক্সট্রা ওয়ার্কার লাগবে, এই লাগবে। তো অনেক ঝগড়াঝাটি হয়। ঝগড়াঝাটি হওয়ার পরে তখন বলে আচ্ছা ঠিক আছে, তোমাকে আমার এক্সট্রা আরো 10,000 পাউন্ড লাগবে। তো বলে আচ্ছা ঠিক আছে, তুমি শেষ করো, তারপর 10,000 পাউন্ড দিব। তো সে এরপর ডবল লোক লাগায় শেষ করার পর আরো এক্সট্রা সে 1,500 পাউন্ড চার্জ করে, তার পাশাপাশি আরো 1,100 পাউন্ড চার্জ করে। তো এইভাবে যে জায়গায় 20,000 পাউন্ড থাকার কথা ছিল, সেটা সেই জায়গায় সামথিং লাইক 32 আর 33,000 পাউন্ড হয়ে যায়। তো রফি ব্রাদার্স যে বলে যে তোমার যে এক্সট্রা 6,000 পাউন্ড আছে বা 4,000 পাউন্ড যেটা আছে আমি ওইটা দিব, আমি এক্সট্রা এই টাকাটা তোমাকে দিব না। তো কোর্টে মামলা হয়। কোর্টে মামলা হওয়ার পর কোর্ট কি করে, কোর্ট অ্যাকচুয়ালি রফি ব্রাদার্সকে বলে এই কার্পেন্টারকে টাকা দিতে হবে।
কেন? এই কার্পেন্টার তোমার গুডউইল বাঁচাইছে। এখন এই কোর্টের এই ডিসিশনে কিন্তু অনেক ক্রিটিসিজম আছে। কেন ক্রিটিসিজম আছে? তুমি যখন 7 মাস আগে পারতা নাই কাজ করে, তো তুমি রাজি হইছো কেন? তার মানে কি এটা কি অনেক মানুষ কি এটা ভুল ফায়দা উঠাইতে পারে না ফিউচারে? বলো, Yes, বুঝতে sir. পেরেছো? Yes, sir. আচ্ছা, এরপর আছে পার্ট পেমেন্ট অফ আ ডেট ইজ নট সাফিসিয়েন্ট। পার্ট পেমেন্ট কি? এখন ধরো ধরো আমার থেকে ক্যাটরিনা 1 লাখ টাকা নিচ্ছে। 1 লাখ টাকা নেওয়ার পরে এইখানে কি হয়েছে, 1 লাখ টাকা আমার থেকে নিয়ে নিছে। বলছে স্যার আমি মেয়ের 27 তারিখে ফেরত দেব, ফর এক্সাম্পল। মেয়ের 27 তারিখে এই টাকা ফেরত দিব আপনাকে। এখন সে 28 তারিখে এসে আমাকে 50,000 টাকা দিয়ে বলে স্যার আমি আর বাকি টাকা দিতে পারতেছি না, স্যার আমাকে মাফ করে দেন, আমি আর তাই বলে আচ্ছা, ঠিক আছে সমস্যা নাই। যাতে বইলা সে ক্যাটরিনা যখন বাসা থেকে বের হয়েছে, আমি ওর নামে আবার মামলা দিয়ে দিলাম। মামলা দিয়ে বললাম আমার বাকি টাকা সে ফেরত দিচ্ছে না। কোর্ট এখন এই জায়গায় কোর্ট কি বলবে? কোর্ট বলবে এই প্রমিসের কোনো মূল্য নাই। কেন মূল্য নাই? বিকজ হোয়াট এক্সট্রা কনসিডারেশন হ্যাভ ইউ প্রোভাইডেড, যে ও তোমার বাকি টাকা ফেরত নিবে না। হ্যাঁ, ওই প্রমিসটা যদি হতো, যদি 27 তারিখের আগে এসে হাফ পেমেন্ট দিয়ে বলতো যে স্যার আমি বাকি পেমেন্ট দিতে পারবো না, তখন এই কনসিডারেশন মানা হতো। বাট পেমেন্টের ডেট পার হয়ে গেছে, 28 তারিখে এসে ও টাকাটা দিচ্ছে, তখন কিন্তু এই প্রমিসের কোনো ভ্যালু নাই। আর এটা কোন কেসে সেট করা হয়েছে? ফোকস ভার্সেস বিয়ার। বুঝতে পেরেছো স্যার? Sir, এটা কি in স্যার real তখন life কি এও? একজন একজন ধরো জারিন আগে বলো স্যার, তারপরে ফাতে বাটা শুনতেছি। Sir, এটা কি in real life এও? I mean, এটা তো it doesn't even make sense, cause মানে in স্যার real life এও কি এমন হয় স্যার? মানে আমি কেস করতে পারবো না যদি সে টাইম মতো না দেয়। না না, টাইম মতো মানে তুমি যদি প্রমিস করে থাকো, টাইমের আগে যদি সে পেমেন্ট করে থাকে, আর টাইমের পরে যদি পেমেন্ট করে থাকে, দেন ইউ ক্যান সু। স্যার টাইমের পরে যদি দিতে লাগে তাহলে কি পুরা টাকাই দিতে লাগবে? ডেট যেটা থাকে জি এটা জি জি পুরাটাই জি, আছে? পুরোটাই দিতে হবে। স্যার কনসেপ্টটা কি সবাই বুঝতে পেরেছো স্যার? মাইশা? জি জি Yes, জি। yes, sir. হ্যাঁ, এরপরে আসো প্রমিসরি এস্টপল। প্রমিসরি এস্টপল এটা হলো ইকুইটেবল রেমেডি। সোজা কথায় বলি, যেখানে ধরো তোমার টাকা পুরা শেষ, বুঝতে পারছো? এখন Sir, তুমি যে estoppel মানে কি? এস্টপল মানে স্টপ করে দেওয়া, স্টপ করে দেওয়া, এটা ল্যাটিন টার্ম। হ্যাঁ, মানে কি যে প্রমিসটা স্টপ করে দেওয়া, মানে তুমি যে ওয়াদা করছিলে, এখন ধরো তুমি ব্যাংক্রাফট হয়ে গেছে। ব্যাংক্রাফট বুঝো, যে দেউলিয়া হয়ে যাওয়া, মানে পুরোপুরি শেষ হয়ে যাওয়া, মানে তোমার কাছে আর টাকা নাই। এখন তোমাকে চিপাইলেও টাকা বার হবে না, মানে বাস্তবই বের হবে না, লুকোচুরি না। তো কোর্ট যদি স্যাটিসফাই হয়, তখন বলবে আচ্ছা ঠিক আছে, প্রমিস হ্যাজ বিন স্টপড, এটাকে প্রমিসরি স্টপেল বলি। ওকে স্যার? Yes, sir. Yes, sir. আচ্ছা, মালিয়া স্যার বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার, এই জান্নাত স্যার পড়ো তো কেস ল সামারি গুলা। Chappell versus Nettle, 1960. Nestle offered records in exchange for money and chocolate wrappers. Held wrappers were part of consideration, even worthless things can count. Ray McArdle, work was done on a house and the promise of payment came after the work. Held past consideration is no consideration. Folks versus Beer, part payment of a debt did not discharge the full amount. Held no consideration for the creator's promise. DNC Builders versus Reese, builders accept partial payment under pressure. Held to genuine agreement. Equitable doctrine refused. Williams versus Roffey Bros, carpenter agreed to finish on time, was promised more money. Held additional benefit, valid consideration. High trees case, during World War II, landlord agreed to reduce rent, later tried to recover arrears. Held promissory estoppel applied, not allowed. Critical thinking, should ক্রিটিক্যাল সিগন্যাল লাগবে না। আচ্ছা, লিগ্যাল ইন্টেনশন যেটা বলছি, দেখো লিগ্যাল ইন্টেনশন, এরপরে যাচ্ছি সেকেন্ড কনসেপ্ট। লিগ্যাল ইন্টেনশন কাকে বলে? ডোমেস্টিক আর সোশ্যাল এরিনার মধ্যে লিগ্যাল ইন্টেনশন নাই, আমরা এটা ধরি যে কোনো কিছু লিগ্যাল ইন্টেনশন নেই, বাট কমার্শিয়াল কনটেক্সটে লিগ্যাল ইন্টেনশন আছে। কিভাবে বুঝবো? কেস ল গুলো স্যার পড়ি। পড়ো স্যার কেস ল। Balfour versus Balfour, husband's promise to pay wife during separation. Held no intention to be legally bound. Domestic agreement. Married versus married, separated couple with a written agreement. Held intention found, legal context existed. Jones versus Padavetan, mother offered support to কি কি daughter কি in কি? হ্যাঁ ঠিক আছে।
Mother offered support to daughter if she studied law. Health, no হুম। legal intent, domestic promise. মানে মা বলছে তোমাকে আমি সম্পত্তির ভাগ দিব যদি তুমি ল পড়ো, মেয়ে ল পড়ে না এরপরে, এই জন্য মা মা সম্পত্তির ভাগ দেয় নাই। তো মেয়ে আবার মামলা করছে অর্ধেক ল পড়ে, ফুল ল তো পড়ে নাই, বুঝছো না মাতবর? তো ফুল ল আচ্ছা, পড়ে এখন নাই, কি সম্পত্তি পরে পাইনি, বাট এটা কোন ধরনের কথা? এটা তো পাওয়ার কথা সম্পত্তি, রাইট? মেয়ে পড়ে নাই তো অর্ধেক ল পড়ে ছেড়ে দিছে। এটা তো কোনো কন্ডিশন হইতেই পারে না, লাইক এটা বেসলেস একটা কন্ডিশন, মানে সম্পত্তি দিবে না, এটা তো বাচ্চারা না ইনহেরিট করে। না সব, এটা তো বাংলাদেশের ল না যে ইনহেরিট ডাইরেক্ট করবে, যদি চাই ও বাপ মা তেজ্য করতে যদি পারে। উইল রেখে যায় তাইলে ইনহেরিট করবে। হ্যাঁ হ্যাঁ, মানে ও, যেমন লাইক আমাদের যেমন দেশে যেটা একদম পাসা, ওরকম কিছুই নাই বিদেশে? না না, বিদেশের একটা সিস্টেম আলাদা। আমি তোমাকে বলি বাংলাদেশে যেমন তেজ্য করা যায় না, এগুলি জানো? হ্যাঁ হ্যাঁ, অফকোর্স, মানে ওটা বাবা এইসব আইন তুমি ভালো করেই জানো, তোমার বাপ মা কি জানে? তারা তারা তো অবশ্যই সমাজের ত্যায্য ভয়ে টেকনিক্যালি এরকম কিছু করবে না, ইমানসিপেশন। এরকম কিছু সমাজের ভয়ে করবে না। তারা তো বাঙালি না, বাঙালি প্যারেন্টরা কিগুলো করতে, অনেকে করতে পারে, বাট আমার প্যারেন্টস অবভিয়াসলি তাদের সমাজের ভয় অনেক আছে। বুঝতে পারছি। আচ্ছা স্যার, ত্যায্য করা কি ইমানসিপেশন? হ্যাঁ, স্যার, আপনার মামা তো আপনার এগেনস্ট দিতে পারতো, আপনার সাথে আপনি যখন 11th সাবজেক্ট চেঞ্জ করছেন। পড়ো সিমকিন্স ভার্সেস পেইস। সিম ও মিউট করে দিলাম। সিমকিন্স ভার্সেস পেস. Three parties contributed to a competition entry held legal intent due to mutual contributions. Wilson versus Burnett. Lottery winnings dispute between friends held no evidence of binding arrangement. Jones versus Vernon's Pools Limited. Betting agreement stated binding in honor only held no legal intent in commercial setting due to clear cause. No legal intent বলতে তো এখানে কি বোঝাচ্ছে স্যার, একটু বলবেন? যেহেতু কমার্শিয়াল ছিল না, মানে বেটিং, আরে আমি তোমাকে বলি, জুয়া খেলা আছে না, জুয়া খেলার হুম, মধ্যে কি কোনো লিগ্যাল অ্যারেঞ্জমেন্ট আছে? না। তো বলছে সম্মানের জন্য টাকা দাও। আরে জুয়ারিদের আবার কিসের টাকা? তো কোর্ট বলছে যে জুয়ার মধ্যে আমি কোনো কমার্শিয়াল সেটিং দেখি না, এখানে লিগ্যাল ইন্টেনশন নাই। সে তুমি জুয়াতে হারছে তোমাকে টাকা দেয় না, এটা তো আমার দেখার বিষয় না। ও আচ্ছা, ওয়াও, ওকে। মানে জুয়ার মানে দুজনের এটা হচ্ছে জুয়া খেলা নিয়ে, বুঝতে পারছো? হুম হুম। কিন্তু স্যার ওদেরকে না অ্যারেস্ট করার কথা, গ্যাম্বলিং তো না, ইলিগাল। ইউকে তে গ্যামলিং তুমি নিজে নিজে করতে পারবা, বাট কোর্টে গিয়ে চাইতে পারবা না। যেমন মানে আমি নিজের তোমাকে বলি, যখন ইউকে তে তোমরা যখন যাবা দেখবা যে সবচেয়ে বেশি গ্যামলিং হয় ফুটবল খেলা নিয়ে আর ঘোড়া ঘোড়া রেসিং নিয়ে, বুঝছো? ওপেন কতগুলো দোকান আছে, দোকানের মধ্যে অ্যাডভার্টাইজমেন্টও দেওয়া হয়, বুঝতে পারছো? বাট স্যার, আপনি কি কিছু করে দিয়েছেন? হ্যাঁ, ও, এখন বুঝি নাই। দেখতে পারতেছি। একটু আচ্ছা আগে ডিসপ্লে দেখতে পারি না। আচ্ছা, এরপর আসো ক্যাপাসিটি। ক্যাপাসিটি কাকে নিয়ে বলতেছিলাম? আমরা অ্যাকচুয়ালি মাইনরস নিয়ে কথা বলছিলাম। স্যার জেরিন স্যার একটু পড়ো তো। Capacity. To form a valid contract, both parties must have legal capacity. If they do not, the contract may be void or voidable. Who may lack capacity? A minors under 18 can make contracts for necessaries and beneficial contracts of service. Mental incapacity must understand nature and effect of contract. মানে কি, Intoxicated. মানে যদি মেন্টাল ক্যাপাসিটি থাকে তাহলে কিন্তু কন্ট্রাক্ট বানাতে পারবে না, বুঝতে Yes, পারছো? sir. হ্যাঁ, Yes. এরপর আসি ইনটক্সিকেটেড পারসনস। ইনটক্সিকেটেড Contract. পারসনস মানে কি? যারা ধরো সারাদিন নেশাবোধ অবস্থায় থাকে। ক্লিয়ার? পড়ো স্যার এরপরে মাইনরস কন্ট্রাক্ট অ্যাক্ট। Minors Contracts Act 1987. Section 2. Courts can order restitution for unjust enrichment. Section 3. Guarantees for minors contracts are enforceable. Family Law Reform Act 1969. Section 1. A person aged 18 plus has full capacity of contract. Key case law summaries. Doyle versus White City Stadium. Minor boxers contract upheld as it was beneficial for service. Clements versus London and NW Railco. Minor employed in dangerous work, employer liable. Proform Sports Management Ltd versus Proactive Sports Management Ltd. Wayne Rooney's contract as a minor not ওয়েন enforceable. রুনিস। ওয়েন Wayne ওয়েন Rooney. হ্যাঁ, ওয়েন রুনি কি চিনো তোমরা? No, sir. হি ইজ আ ফেমাস ইংলিশ ফুটবলার, বুঝছো?
তো 2011 সালে সে মাইনর ছিল, মানে মানে ওয়ান অফ দ্য ইয়াংগেস্ট ফুটবলার টু স্কোর ওভার মানে 100 গোলস এরকম ছিল। হ্যাঁ, তো হি ডিড দ্যাট এট দ্য এজ অফ 16, তাও বড়দের লিগে খেলে। ওকে। বুঝতে পারছো? তখন তার কন্ট্রাক্ট নিয়ে সমস্যা দাঁড়ায় যে তার যে কন্ট্রাক্ট সেটা কি ওয়েন উনি যে সাইন করেছে সেটা কি অ্যাকচুয়ালি এফেক্টেড কিনা, এন্ড দ্য ক্লাব ওয়ান্টেড টু চিট হিম আউট অফ মেনি পেমেন্টস। ওকে। বুঝতে পারছো? পরে Yes, sir. দেখা গেছে যে না। ওকে, স্যার কোন ক্লাবের জন্য খেলতো? তার এভারটনের জন্য এভারটনের ক্লাবের সাথে এটা হয়েছে, এরপরে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য খেলছে। Pierce versus Bray. Mental incapacity consider contract held voidable. এরপর আসি সলভিং অফার এন্ড অ্যাকসেপ্টেন্স প্রবলেম সলভিং অ্যাপ্রোচ দ্য আইরেক মেথড। আইরেক মেথড দিয়ে কিভাবে আমরা সলভ করব? আইরেক মেথডের ফুল ফর্ম তো তোমরা জানো, তাই না? ইস্যু, রুল, অ্যাপ্লিকেশন, কনক্লুশন। এরপর সিনারিও দেখো, আমি ছোট্ট একটা সিনারিও দিয়ে বুঝাচ্ছি। দেখো, A offers to sell his car to B for 5,000 pounds. B replies, I will pay 4,500 pounds. A ignores the message. The next day B writes again, okay, I will pay 5,000 pounds. তো এখানে কি ভ্যালিড কন্ট্রাক্ট আছে? রুল, counter offer kills the original offer বললাম। Offer must be accepted without changes. Communication must be clear. Application কিভাবে B's first message was a counter offer। হ্যাঁ, A never reoffered the original offer. Second match was accepted as a lapse offer. Conclusion, no contract original was formed, terminated by the counter offer. বুঝতে পেরেছো স্যার? জি স্যার। আচ্ছা, এরপরে স্যার এগুলা দেখার কিছু নাই, এগুলা হাবিজাবি কথা। আমরা এর পরের চ্যাপ্টারে যাই। ওকে স্যার? জি। আচ্ছা, এরপর আমরা যে পড়বো, হোয়াট আর দ্য টার্মস অফ আ কন্ট্রাক্ট। টার্মস বলতে কি কি বুঝি? Terms are the binding promises or obligations that parties agree to when forming a contract. They govern the parties' rights and duties. Sorry, হ্যাঁ, কোথায় নিয়েছিলাম? হ্যাঁ, তো when forming a party, they govern the party rights and duties. A term must be distinguished from a mere representation, which may induce a party to enter into contract, but is not binding unless it amounts to misrepresentation. আচ্ছা, ডিস্টিংগুইশিং বিটুইন পার্টি আর কি হয়? ধরো এই জায়গায় আমাদের অ্যাকচুয়ালি জরুরি না, আমরা যাব এক্সপ্রেস টার্ম কাকে বলি। আচ্ছা, এক্সপ্রেস টার্ম বলতে কি বুঝি? এক্সপ্রেস টার্মস আর দোজ টার্মস যেখানে আমি এক্সপ্রেসলি কোনো কিছু, যেমন ধরো তোমার সাথে যদি আমার টার্ম হয়, এক্সপ্রেস টার্মটা কি ছিল? যে স্যার কবে কবে ক্লাস হবে, হ্যাঁ, কিভাবে সাবজেক্ট শেষ হবে, বা পেমেন্টটা কিভাবে হবে, বা পেমেন্টটা কত, এগুলো এক্সপ্রেস টার্ম ছিল, তাই না স্যার? যেটা আমরা এক্সপ্রেসলি একটা পার্টি স্টেট করে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, পড়ো ডেফিনেশন। স্যার আমি পড়বো? হ্যাঁ, পড়ো। আচ্ছা। Express terms definition. Terms which are clearly stated by the parties either orally or in writing at the time of contracting. Examples: price, date of delivery, specifications, payment terms. Key principles. Terms may be incorporated by signature, notice, or previous course of dealings. মানে Case- তিন ভাবে টার্মস ইনকর্পোরেট করা যায়। একটা হলো সিগনেচারের মাধ্যমে। সিগনেচার মানে কি? সিগনেচার মানে তুমি কনসেন্ট দিলা যে আমি এটা মেনে নিলাম। যেমন আরেকটা ইলেকট্রনিক সিগনেচার দাও, যেমন তোমরা কোনো নতুন অ্যাপ যদি নামাও বা কিছু নামাও, যে অনেক বড় এগ্রিমেন্ট থাকে, এগ্রিমেন্টকে আমরা পড়ি, আমরা ডাইরেক্ট কিন্তু অ্যাক্সেস দিয়ে দিই, তাই না স্যার? জি ওটাও স্যার। কিন্তু বাই ওয়ে অফ সিগনেচার। তারপরে নোটিস, নোটিস মানে কি? কোনো জায়গায় আমি বোর্ডে নোটিস দিলাম বা কোথাও নোটিসের মাধ্যমে জানাচ্ছি, বা প্রিভিয়াস কোর্স অফ ডিলিং এর মধ্যে আমরা জানতে পারি যে কি ধরনের, যেমন ধরো যাদের ফ্যামিলি ব্যবসায়িক ফ্যামিলি, ধরো কাপড়ের ব্যবসা যারা করে, কাপড়ের ব্যবসা কি, তোমার যখন মাল যখন লটে কিনে নিয়ে আসে, যে জিনিসপত্র যখন কিনে নিয়ে আসে পুরা, এটা কি ফুল পেমেন্ট দিয়ে নিয়ে আসে? না স্যার, হাফ পেমেন্ট দেয়। আর হাফ পেমেন্ট কিন্তু পুরো যখন বিক্রি হয় তারপরে কিন্তু দেয়। এইটা কিন্তু কোর্স অফ ডিলিংস এর মধ্যে, শুধু তারা না, এটা বিজনেস নর্ম। বুঝতে পারছো? জি স্যার।
আচ্ছা, পড়ো Estrange ভার্সেস গ্রোকপ। And হ্যালো, Lestrange versus Grokov, a signed document is misinterpreted. Ollie versus হ্যালো, Marlborough. শোনা যায় না? হ্যালো স্যার, তোমারটা কথা Hello. কেটে কেটে আসছে স্যার, তোমার কথা কেটে কেটে আসছে স্যার। স্যার আচ্ছা স্যার দাঁড়াও স্যার, জেরিন স্যার স্যার 2টা পড়ো তো। মিনিট একটু ওয়াইফাই তে প্রবলেম হচ্ছে। Case law, Lestrange versus Baucom. A signed document is binding even if unread unless misrepresented. Olay versus Marlborough Court. Notice of the term must be given before or at the time of contracting. Sparling versus Bradshaw. Past consistent links mean incorporate terms. Statute reference. Consumer Rights Act 2015, Section 68. All terms must be transparent, plain and intelligible, and prominent. মানে কনজিউমার রাইটস 2015 সেকশন 68 কিন্তু বলতেছে সব টার্ম কিন্তু ট্রান্সপারেন্ট হতে হবে, কোনো অ্যাম্বিগুয়াস টার্ম কিন্তু রাখা যাবে না। বুঝতে পারছো? এর জন্য ইউকে তে ধরো এই কনজিউমার প্রোটেকশন সবকিছু নিয়ে কিন্তু অনেক মানুষ সতর্ক, বাংলাদেশের মতন না। বুঝতে পেরেছো? Yes, sir. এরপর আসি আমরা ইমপ্লাইড টার্ম। স্যার যিনি জি স্যার বলো। স্যার ট্রান্সপারেন্ট বলতে এখানে মানে কিরকম বোঝাচ্ছে? প্লেন মানে প্লেন ল্যাঙ্গুয়েজে থাকতে হবে। প্লেন ল্যাঙ্গুয়েজ মানে কি, যেরকম লে পিপলরা যাতে পড়তে পারে। আমরা যেমন আচ্ছা। আমাদের পেজগি ল্যাঙ্গুয়েজ পড়ে অভ্যাস, তাই না? আর আমরা তো ধরো পেজগি ল্যাঙ্গুয়েজে অনেক কিছু লিখিও। হ্যাঁ, লে পিপল বলতে কি বুঝছে, যারা তো লিগ্যাল ব্যাকগ্রাউন্ড, মানে প্লেন নর্মাল ল্যাঙ্গুয়েজে লিখতে হবে যেটা সবাই বুঝতে পারে। ও ওকে বুঝতে পারছো? ইয়েস আচ্ছা, এরপরে আমরা যাই, এরপর আসি ইমপ্লাইড টার্মস। ইমপ্লাইড টার্মস হলো ওইসব টার্ম যেটা হলো বলার কিছু না, এগুলা বাই ওয়ে অটোমেটিকলি ইমপ্লাইড। অটোমেটিকলি ইমপ্লাইড মানে কি, যেমন তুমি যদি একটা কাপড় কিনো, ধরো দোকান থেকে অনেক দামি করে আড়ং থেকে কাপড় কিনলে, আড়ং এর তো কাপড় অনেক দামি, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, তো আড়ং এর কাপড় যদি এত দাম দিয়ে কিনো, ইজ ইট শুডন্ট বি দ্য ক্লথ অফ স্যাটিসফ্যাক্টরি কোয়ালিটি? এটা তো জি, ইমপ্লাইড, তাই না? মানে স্যার এটা বা গিভেন আর তুমি কি। যদি, হ্যাঁ এটাই ইমপ্লাইড টার্মস বলতেছে। বা আমি যদি ধরো একটা রানিং শুজ কিনলাম, হ্যাঁ, মাত্র 10 ফিট দৌড়ানোর পরেই জুতার সোল খুলে গেল, তো আমি যে ফিট ফর পারপাস, যে কারণে রানিং শুজ বলে আমাকে বাটা বাটা দোকান বা অ্যাপেক্স আমার কাছে বিক্রি করেছে, ফিট ফর পারপাস তো থাকলো না, থাকলো? রানিং না। শুজ মানে কি, নর্মাল শুজের চেয়ে বেশি জোর দিব এটার উপর। বুঝতে পেরেছো? তো এরপরে আমরা কি বলতে পারি, তারপরে হলো সেল বাই স্যাম্পল। সেল বাই স্যাম্পল মানে কি? হ্যাঁ, সেল বাই বা সেল বাই ডিসক্রিপশন বা সেল বাই স্যাম্পল। যেটা সেল বাই ডিসক্রিপশন, এই যে ধরো সেল বাই ডিসক্রিপশন সবচেয়ে বেশি ধোকা খাই কোথায় আমরা? ফেসবুকের দারাজে। যেই ডিসক্রিপশন দেওয়া থাকে, তোমরা কেউ বলতে পারবা দারাজে একবার না একবার বাস খাও নাই? ইয়েস স্যার হ্যাঁ, তাই না? যে দারাজে কিন্তু এক, তারপরে ফেসবুকে একবার না একবার হলো বাস খাইছো, যে এমন প্রোডাক্ট অর্ডার দিছো, ছবি একরকম আসছে আরেক রকম। বুঝতে পারছো? যেমন আমার ওয়াইফকে আমি একটা জিনিস দেখি, যখনই কিছু অর্ডার করে বলে প্রোডাক্টের অরিজিনাল ছবি দেখান, এরপরে দেখি সেলার রিপ্লাই দেয় না। আর আমার ওয়াইফ কি, বুঝছো, যখনই আমার ওয়াইফ দেখি কিছু অর্ডার করে বলে আমাকে অরিজিনাল প্রোডাক্টের ছবি দেখান, আমি ওই ছবি দেখবো না, এরপর দেখি সেলার রিপ্লাই দেয় না। আমার ওয়াইফ তখন বলে যে এই যে বাটপার। ক্লিয়ার? তো এগুলোকে আমরা বলি ইমপ্লাইড টার্মস। কি বলি? ইমপ্লাইড টার্মস। আচ্ছা, সেল অফ গুডস অফ, আচ্ছা এখানে ইকোনমিক্স কার কার ছিল, বা বিজনেস বা অ্যাকাউন্টিং কার কার ছিল স্যার? স্যার আমার আর মাই স্যার আচ্ছা, তো তোমরা তো B2B আর B2C মানে বুঝো, বুঝো না? ইয়েস Yes, স্যার sir. হ্যাঁ, তো সেল অফ গুডস অ্যাপ্লাই করে B2B মানে বিজনেস টু বিজনেস, ব্যবসা থেকে ব্যবসা। আর কনজিউমার রাইটস অ্যাপ্লাই করে B2C, ব্যবসা থেকে কনজিউমার। কনজিউমার বলতে কি বুঝি? যারা ধরো ব্যবসা, তো ব্যবসা মানে কি, যে
হোলসেলার রিটেলারের কাছে বিক্রি করে, তাই না? তা তো রিটেলার তো ব্যবসা করে, Yes, sir. হ্যাঁ। আর B2C মানে কি, রিটেলার কনজিউমার কাছে বিক্রি করে, কনজিউমার কি যে প্রোডাক্টটা কনজিউম করে। তো Yes, sir. এই জিনিসটা মনে রাখবা, সেল অফ গুডস অ্যাক্ট অ্যাপ্লাইজ টু B2B, কনজিউমার রাইটস অ্যাক্ট অ্যাপ্লাই টু B2C। স্যার সবাই লিখে নাও। স্যার আবার একটু বলবেন? সেল অফ গুডস অ্যাক্ট 1979 অ্যাপ্লাইজ টু B2B, মানে বিজনেস টু বিজনেস। ওকে, স্যার 1979 79। স্ক্রিন কি দেখতে পাচ্ছ না তোমরা? জি জি স্যার। আর কনজিউমার রাইটস অ্যাপ্লাইজ টু B2C, মানে কনজিউমার কাছে যেটা যায়। তো তোমাদের কিন্তু কোশ্চেনে খেয়াল রাখতে হবে যে এটা কি B2B বিজনেস, B2B হচ্ছে না B2C হচ্ছে। মন থাকবে স্যার? Yes. জি স্যার। স্যার জেরিন, জান্নাত, ফাতেমা, তিনজন তো তোমরা কমার্সের স্টুডেন্ট না, তোমরা কি ব্যাপারটা বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ স্যার। ফাতেমা? জি স্যার। আচ্ছা ঠিক আছে স্যার। এরপর দেখো কনজিউমার রাইটস এর তিনটা, আমরা মোট 4টা সেকশন শিখি। 4টা সেকশন কি কি? যে প্রথম হলো গুডস হ্যাভ টু বি স্যাটিসফ্যাক্টরি কোয়ালিটি, তারপরে গুডস ফিট ফর পারপাস, যে পারপাসের জন্য কিনতেছি, তারপর গুডস টু ম্যাচ বাই ডিসক্রিপশন বা সেল বাই ডিসক্রিপশন যেটা আছে। তারপরে সেকশন 14 আছে সার্ভিসেস টু বি পারফর্ম উইথ রিজনেবল কেয়ার এন্ড স্কিল। আমার বাসায় ধরো আমি এসি সার্ভিসিং সেন্টারের লোক ডাক দিলাম, আয়শা আমার এসির এমন 12টা বাজে দিয়ে গেল, তো রিজনেবল কেয়ার এন্ড স্কিল দিয়ে কাজ করে নাই। তো এটা সেকশন 49 এর আন্ডারে চলে আসবে। ওকে স্যার? জি স্যার। Yes, sir. ইয়েস স্যার। এরপর আমরা ডিফারেন্স আসি, কন্ডিশন আর ওয়ারেন্টি কাকে বলে। আচ্ছা খুব সোজা, কন্ডিশন আর ওয়ারেন্টি কাকে বলে? কন্ডিশন ইজ এ মেজর টার্ম অফ দ্য কন্ট্রাক্ট, ওয়ারেন্টি ইজ আ মাইনর টার্ম অফ দ্য কন্ট্রাক্ট, জাস্ট লাইক রেশিও ডিসরেন্ডাই অ্যান্ড অবিটার ডিক্টা। রেশিও ডিসরেন্ডাই ইজ দ্য মেইন পার্ট অফ দ্য জাজমেন্ট, তাই না? অবিটার ডিক্টা কি ছিল? ইজ দ্য সাইড পার্ট অফ দ্য জাজমেন্ট। তো হ্যাঁ হ্যাঁ, তো কন্ডিশন ব্রিচ হলে কন্ট্রাক্ট বাদ হয়ে যায়, ওয়ারেন্টি ব্রিচ হলে ড্যামেজেস পাবা কিন্তু কন্ট্রাক্ট বাদ হবে না। এই ওয়ারেন্টি কিন্তু ওই ওয়ারেন্টি না যে গ্যারান্টি ওয়ারেন্টি, ওই জিনিস না। বুঝতে পেরেছো স্যার? এটা জি কিন্তু স্যার। পুরাই- বলবেন? হ্যাঁ, কে বললো? স্যার আমি। আচ্ছা, কন্ডিশন হলো ইজ আ মেজর পার্ট অফ দ্য কন্ট্রাক্ট, যেই কন্ডিশন ব্রিচ হলে পুরো কন্ট্রাক্ট বাদ হয়ে যাবে। ওকে স্যার? Yes, sir. আর ওয়ারেন্টি ব্রিচ হলে কন্ট্রাক্ট বাদ হয় না, বাট তুমি ড্যামেজেস পাবা, মানে মাইনর জিনিস। যেমন ধরো তুমি আইফোন চাইছো, যে পিঙ্ক কালার একটা আইফোন উইথ 12 GB র্যাম, তো তোমাকে 12 GB র্যাম ওয়ালা ফোন দেওয়া হয়েছে, কিন্তু মোবাইলটা পিঙ্ক। এখন কালার তুমি বলছো, বাট কালার তো তোমার কাছে ম্যাটার অ্যাকচুয়ালি করে না, কালারে তো তুমি বলছো বলার কথা। এখন যদি তার মানে কি, পিঙ্ক যে দেন এটা ওয়ারেন্টি। এখন ধরো তুমি 12 GB র্যাম চাইছো, সেই জায়গায় তোমাকে 4 GB র্যাম ওয়ালা আইফোন দেওয়া হয়েছে, তো এটা কি একটা মেজর টার্ম ব্রিচ করা হয়েছে না? Yes, sir. সো এইভাবেই ডিফারেন্সটা। এই যে স্যার পড়ো উপর থেকে, তুমি একটু পড়ো স্যার, রিড আউট করে জোরে। A major term of the contract, if breached, the innocent party can terminate the contract and claim damages. Case law. Pulsar versus Spires in 1876, actress failed to turn up for opening night, held to be a breach of condition. Definition of warranty. A minor term breach allows for damages only, not termination. Case law. Bitney versus Gay, 1876, singer missed rehearsals but arrived before performance, breach of warranty. ক্লিয়ার? Yes, sir. হ্যাঁ, Good, sir. এরপর আসি ইননমিনেট টার্মস। ইননমিনেট টার্মস হলো ওই টার্ম যেটা কন্ডিশন না ওয়ারেন্টি বোঝা যেতেছে না, তো কোর্ট কি করে? কনসিকোয়েন্সের দিকে তাকায়। যেমন আমি তোমাকে বলি, তোমার আইফোন চাইছো, পিঙ্ক আইফোনই লাগবে, তুমি জিবি র্যাম ট্যাম ম্যাটার করে না তোমার কাছে। এখন এটা তো তোমার পার্সোনাল চয়েস, তাই না? তো কোর্ট সার্কামস্টেন্সে দেখবে, যে দেখে বলবে এটা কি ওয়ারেন্টি হবে না কন্ডিশন হবে।
ডিপেন্ডিং যে সাফার করছে। বুঝতে পারছো? Yes, sir. হ্যাঁ, পরও ডিলে এই হংকং ফর শিপিং ভার্সেস কাওয়াসাকি। Sir, আমি পড়বো। হ্যাঁ, Hong Kong case law, Hong Kong fair shipping versus Kawasaki 1962, the rate caused by lack of CO remains court looked at effect, not level. Critical thinking. Should all contract লাগবে না runs স্যার। through এরপর আমরা এক্সক্লুশন ক্লজে আসি, এক্সক্লুশন বা লিমিটেশন ক্লজে বলি। আচ্ছা, এক্সক্লুশন বা লিমিটেশন ক্লজ যেটা আছে, হ্যাঁ, যে এক্সক্লুশন বা লিমিটেশন ক্লজ যেটা আছে, এক্সক্লুশন বা লিমিটেশন ক্লজ হলো, আবার আসি, দুইটা ধরনের আমরা সেকশন পড়বো। একটা হলো আনফেয়ার কন্ট্রাক্ট টার্মস 1977, যেটাকে আমরা শর্টকাটে বলি আকটা। আকটা অ্যাপ্লাইজ টু B2B কন্ট্রাক্টস, আবার কনজিউমার রাইটস অ্যাক্ট টু B2C কন্ট্রাক্টস। বুঝতে পারছো? বিজনেস টু বিজনেস কন্ট্রাক্টের জন্য আকটা অ্যাপ্লাই করবে, আর B2C কন্ট্রাক্টের জন্য কনজিউমার রাইটস অ্যাপ্লাই করবে। কেমন অ্যাপ্লাই করবে? স্যার আমি বুঝি নাই, একটু আবার বলবেন? হ্যাঁ, আনফেয়ার কন্ট্রাক্ট টার্মস অ্যাপ্লাই করবে B2B কন্ট্রাক্টস, বিজনেস টু বিজনেস কন্ট্রাক্টে। হ্যাঁ, স্ট্র্যাটেজি কন্ট্রোল আছে, স্ক্রিন কি দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তো এইটা আনফেয়ার কন্ট্রাক্ট টার্মস অ্যাপ্লাই করবে B2B কন্ট্রাক্টে, বিজনেস টু বিজনেস কন্ট্রাক্টে। যেমন সেকশন 2 বলতেছে ক্যানট এক্সক্লুড লায়াবিলিটি ফর ডেথ অর পার্সোনাল ইনজুরি ডিউ টু নেগলিজেন্স। তো এখানে লায়াবিলিটি এক্সক্লুড করা হয়। যেমন ধরো লায়াবিলিটি এক্সক্লুড করা মানে কি, নিজের দোষ কাটানো। কেমন? যেমন অনেক স্কয়ার হসপিটাল বা যখন তোমরা রুমে থাকো বা ক্যাবিন নাও, স্কয়ার হসপিটাল বা অনেক হোটেলের মধ্যে লেখা থাকে না, মালামাল নিজ দায়িত্বে রাখুন, হারিয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী না। জি স্যার। তো এটা কি লায়াবিলিটি এক্সক্লুড করলো না? জি স্যার। হ্যাঁ, জি হ্যাঁ। তারপরে যেমন ব্যাংকে লেখা থাকে যে আপনি কাউন্টার ছেড়ে যাওয়ার পরে যদি কাউন্টারে থাকা অবস্থায় টাকা গুনে নিন, কাউন্টার ছাড়ার পরে কিন্তু কোনো কমপ্লেইন শোনা হবে না। কেন এই কথা বলে? থেকে ব্যাংক কি লায়াবিলিটি এক্সক্লুড করতেছে না? জি স্যার। Yes, sir. বুঝতে পারছো? যে এগুলোকে এক্সক্লুড বা লিমিটেশন ক্লজেস বলি, এক্সক্লুশন ক্লজেস বা লিমিটেশন ক্লজেস বলি। হ্যাঁ, তো এখন অনেকে আনফেয়ারলি এক্সক্লুশন ক্লজ দেওয়া শুরু করে, যে আনফেয়ার এক্সক্লুশন ক্লজের কারণে যাতে মানুষ আনফেয়ার অ্যাডভান্টেজ না নিতে পারে। হ্যাঁ, আনফেয়ার অ্যাডভান্টেজ যাতে না নিতে পারে সেই কারণে তোমার এইসব করা হয়েছে। যেমন কয়দিন আগে আমি তোমাকে বলি যে তোমরা কি ফুড পান্ডায় গুলশানের ভর্তা বাড়ি নিয়ে কমপ্লেন দেখছো? ওই যে স্যার না। রিসেন্টলি ফুড পয়জনিং হয়ে গেছে সেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিসেন্টলি ফুড হ্যাঁ পয়জনিং স্যার, হয়েছে। দেখেছি। এখন ফুড পান্ডায় কমপ্লেন করার পরে মালিক পক্ষ উল্টা গালাগালি করছে। না স্যার, রিসেন্টলি তো ফুড ল্যাবে হয়েছে। হ্যাঁ, রিসেন্টলিটা তো ফুড ল্যাবে। কোথায়? ফুড না, ল্যাব স্যার, ফুড ল্যাব। ফুড ল্যাব একটা ভর্তা বাড়ি ছিল গুলশানের। হ্যাঁ, তো যেটা হচ্ছে যে উল্টা মালিক পক্ষ গালাগালি করছে। এখন দেখবা নিচে ফুড পান্ডা লেখছে যে মালিক পক্ষ কি বলে এটা আমাদের দোষ না। বুঝতে পারছো? মানে ফুড পান্ডা তাদের নিজেদের পুরা এক্সক্লুশন ক্লজ দিয়ে কিন্তু নিজেদের পুরা সরাই নিছে, যে এই ঝামেলা আমরা যাব না। বাট স্যার এটা বিজনেস টু বিজনেস হওয়ার কথা না? না না, আমি জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল দিছি এক্সক্লুশন ক্লজে। বুঝতে পারছো? আচ্ছা। হ্যাঁ, মানে তোমাকে ছোট্ট একটা এক্সাম্পল দিতেছি যে কি কি হইতে পারে না হইতে পারে, যে এক্সক্লুশন ক্লজ দিয়ে কিভাবে মানুষ বাইচা যায়। স্যার হ্যাঁ, আমি না বুঝি নাই। স্যার হিসাবে কি ঠিকই আছে, কজ ফুড পান্ডা তো এখানে জাস্ট একটা মিডিয়াম, ডেলিভারি মিডিয়াম। হ্যাঁ এক্স্যাক্টলি, লাইক এটা তো ওনারেরই দোষ হবে, রাইট? এটা ফুড ওনারের পান্ডার। ওনারের দোষ কি? ফুড পান্ডা তাই বলে কোনো লায়াবিলিটি সে কি ঘাড়ে নিবে না? কথাটা বুঝতে পেরেছো? তো খালি আমাকে ডেলিভারি করতেছে, ফুড পান্ডার তো আর খাবার বানাচ্ছে না, বাট খাবারের সাথে খাবারের না খাবার না বানাক, যদি খাবার যদি খারাপ হয়, ফুড পান্ডার যদি মধ্যে যদি এইটা যদি সে অ্যাকশন না নেয়, মানুষ কি আরো এটা কি জায়গা পাবে না? ফুড পান্ডার কি কোনো রেসপন্সিবিলিটি নাই?
এটা তো তোমাদের ভুল কথা বললা। আচ্ছা স্যার, হ্যাঁ এ- একটা পয়েন্ট, একটা ভালো কথা, ফুড পান্ডা যদি ওদের অ্যাপের মধ্যে রেস্টুরেন্ট টু রেস্টুরেন্ট রিভিউ নেয় তাহলে হ্যাঁ, ওদের তো রিভিউ রিভিউ হ্যাঁ রিভিউ নিচ্ছ কেন? রিভিউ হ্যাঁ তুমি নিচ্ছ রিভিউ কেন? নিল, সেটাই। আচ্ছা ঠিক আছে, এটা ঠিক আছে, বুঝতে পারছি এখন। বুঝতে পারছো ওরা তো এক্সক্লুশন টেকনিক্যালি ক্লজটা নিজেদের। লায়াবিলি। হ্যাঁ, হ্যাঁ, তো এখন এই ধরনের আনফেয়ারলি কে এক্সক্লুশন ক্লজ দিয়ে যদি বেনিফিট না হতে পারে, হ্যাঁ, ইউকে তে এর জন্য এক্সক্লুশন আনফেয়ার কন্ট্রাক্টস 1977 বানানো হয়েছে, যেখানে ধরো সেকশন 2 বলতেছে ক্যানট এক্সক্লুড লায়াবিলিটি ক্যানট ফর ডেথ অর সাম ইনজুরি ডিউ টু নেগলিজেন্স। নেগলিজেন্স কারো জন্য যদি মৃত্যু হয় বা ইন পার্সোনাল ইনজুরি হয়, তুমি সেটার জন্য লায়াবিলিটি কাটাতে পারবা না। বুঝতে পারছো? তারপরে জি কি স্যার। ক্যানট এক্সক্লুড লায়াবিলিটি ফর ব্রিচ আনলেস রিজনেবল। রিজনেবল হওয়া ছাড়া তুমি ব্রিচ লায়াবিলিটি এক্সক্লুড করতে পারবে না। রিজনেবল টেস্ট কনসিডারস বার্গেনিং স্ট্রেংথ অল্টারনেটিভ বিভিন্ন জিনিস দেখা হয়। আচ্ছা, এরপরে কনজিউমার রাইটসে আসি, যে ক্যানট এক্সক্লুড লায়াবিলিটি সেকশন 9 থেকে 11 যেগুলো সেকশন বলছিলাম, গুড মাস্ট বি অফ স্যাটিসফ্যাক্টরি কোয়ালিটি। তুমি যদি লেখো যে গুড, আমি বিক্রি করার পরে কোয়ালিটি আমার দেখার বিষয় না, ঠিক তো না? এখন ধরো তুমি এক জায়গা থেকে ফর এক্সাম্পল তুমি যদি এখন এক জায়গা থেকে আয়রন কিনো বা এসি কিনো, এসিটা বাসায় নেওয়ার পরে এসি বার্স্ট করে পুরো ঘরের 12টা বাজে গেল এসি ফল্টি থাকার কারণে, ওরা যদি এখন লাগাই দেয়, এটা বিক্রি হওয়ার পরে এটা আমার দায়িত্ব না, এই দায়িত্ব এটা কি তুমি মানবা? না না স্যার। স্যার। তাহলে এই এক্সক্লুশন লাইবিলিটি কি ওদেরকে ধরা উচিত না যদি জি লাগাও স্যার। থাকে? yes sir. বুঝতে পারছো? তো ক্যানট এক্সক্লুড লায়াবিলিটি ফর ইভেন সার্ভিসেস। তো এভাবে দেখো, এরপর দেখো সেকশন 62 আবার আসছে, অল টার্মস মাস্ট বি ফেয়ার। ফেয়ার টার্মস হতে হবে, তুমি উল্টা পাল্টা ইচ্ছা মতন টার্মস বসায় দিলে হবে না। যেমন রেলওয়ে কোম্পানির একটা টার্ম ছিল যে টিকিট কিনে তুমি টিকিট যদি না ইউজ করো, এই টিকিটের টাকা ফেরত দেওয়া হবে না। এখন যাকে কাছে টিকিট বিক্রি করা হয়েছে সে বলছে আমি তো কোথায় লেখা, মানে টিকিটের পিছনে খুব ছোট্ট করে লেখা, দেখবা অনেক এই যে এই বাংলাদেশে কিন্তু এই বদমাইশি করে, বিশাল বিশাল অফার লেখা, নিচে ছোট্ট করে শর্ত প্রযোজ্য দিয়ে পিচ্ছি পিচ্ছি করে জিনিসপত্র লিখে রাখবে। খেয়াল করে দেখো, বুঝতে পারছো? হ্যাঁ স্যার, এটা যেমন ফুড আমি তোমাকে পান্ডাতে বলি, হয়ে তুমি গেছে। যখন সিম কিনবা, খুব ছোট্ট করে লেখা যে টক টাইম কোনো ফিক্স না, যখন ইচ্ছা অপারেটর টক টাইম বাড়াইতে পারে। যেমন এই যে যখন পুরো বাংলাদেশে ইন্টারনেট ছিল না, তোমরা কি জানো যে গ্রামীণ ফোন থেকে করে সবকিছু যে টক টাইমের দাম বাড়াই দিছিল? স্যার। টাকা করেছিল 3 টাকা না 4 টাকা? ও হ্যাঁ, গড। করেছিল না? হ্যাঁ, এটা হ্যাঁ কোনো কথা? এটা কি হ্যাঁ, স্যার গভর্নমেন্ট বলছিল নাকি এরাই করছে বিজনেসের জন্য? এরাই করছে বিজনেসের জন্য। এখন তুমি তাদেরকে ধরতেও পারবে না, তার কেন যখন সিম বিক্রি করে ওই জায়গায় শর্ত প্রযোজ্য পিচ্ছি পিচ্ছি করে শর্ত প্রযোজ্য লিখে এইসব এক্সক্লুশন ক্লজ লাগায় রাখে। এখন স্যার এই বাংলাদেশ দেখে এরা পারে, বাংলাদেশ দেখে সারা এরা পারতেছে, ইউকে থাকলে পারতো না স্যার, অবস্থা খারাপ হয়ে মানে যেত। মানে ওদেরকে সু করা যেত না হইলে, লাইক ওই টাইমে যে ওরা ইচ্ছা করে যে বাড়াইছে, সু এখন কে করবে? সু তো কেউ করার নাই স্যার। মানে এটা করা যাইতো নাকি যে এমনি যাবে না বিকজ ওরা এখন এই যে এমনি না, এমনি যাবে, বাট বাংলাদেশের ল তো করা না এভাবে স্পেসিফিক সেকশন বা এরকম কিছু নাই স্যার। স্যার বুঝতে পারছো? বাংলাদেশের ল তো কনজিউমারদের প্রতি তেমন কিছু কেটারও করে না, যা আছে না সব না কেইটার করে না তো স্যার। তুমি ধরো এই যে তোমার সাথে যদি কেইটার করতো, ই ভ্যালি এত বড় বাটপারি করতে পারতো, বা এই যে আচ্ছা আলিশা মার্ট এত বড় বাটপারি কি স্যার করতে আলিশা পারতো? মার্টের কাহিনী কি স্যার? আমি শুনি নাই। আলিশা মার্টও মানুষের থেকে টাকা নিয়ে প্রোডাক্ট দেয় নাই। আর ইবালি তো বিশাল বড় একটা স্ক্যাম করছে, এটা তো একদম লাইক ও গড। হ্যাঁ, ও তো স্ক্যামার, তো এই যে ধরো আমি যদি তোমার যদি কনজিউমার রাইটস যদি অ্যাক্ট যদি সত্যিকারের বাংলাদেশে থাকতো, তাহলে কি এসব করা যেত স্যার? তুমি একটু চিন্তা করে দেখো। বিদেশে তো স্যার ইভেন এসব মানে আলাদা একটা ইভেন লয়ারদেরও মনে আলাদা ফিল্ড আছে না আপনার এসব প্রপার্টি হ্যাঁ, বিজনেস, বাট বাংলাদেশে তো মনে এরকম জিনিসই নাই, সবাই সব কেস নেয় বিকজ অবভিয়াসলি আলাদা ফিল্ড নাই কি করে নাকি। হ্যাঁ স্যার, এটা আশা করি ভবিষ্যতে থাকবে না। ওকে, আচ্ছা স্যার, কেস ল গুলো একটু পড়ি। স্যার পড়বো? হ্যাঁ হ্যাঁ, পড়ো।
Thornton versus Schuland Parking, 1971. Notice of exclusion after contract formation not valid. Interphoto versus Stiliato. Clause hidden in small prints, not incorporated due to lack of notice. George Michel versus Pinay Lockseeds. Limitation clause unreasonable under UCTA. হ্যাঁ স্যার, এরপরে দেখো আমরা প্রবলেম সলভিং এ আসি। বড় প্রবলেম সলভিংটা স্যার। A consumer buys a washing machine. The receipt contains a term saying no liability for any faults. The machine stops working after 1 week. Can the seller rely on the exclusion clause? Rule under CRA 2015 Section 9 satisfactory quality, the term excluding liability is likely void under Section 31. Clause must also be transparent and fair under Section 68 and Section 62 and Section 68. Application. The term is not fair or prominent. Machine failing after 1 week clearly breaches delivery duty. Conclusion. Clause is unforeseeable. The consumer can seek a remedy. হ্যাঁ, বুঝতে পেরেছো স্যার? এরপরে স্যার পরের চ্যাপ্টারে আমরা যাই। পরের যে চ্যাপ্টার আছে স্যার, এই চ্যাপ্টারের মধ্যে এক্সক্লুশন ক্লজ খুব বড় করে যা ডিসকাশন করছি এটাই অনেক বড় করে বলা আছে, যাতে তোমাদের পরীক্ষায় পড়তে কষ্ট না হয়। আমি যা যা বলছি এখানে সেম জিনিসই খুঁজে পাবা। আমার কি আবার এটার মধ্যে দিয়ে যাওয়া দরকার আছে স্যার? No, sir. না স্যার। হ্যাঁ, যদি বলো যে স্যার হ্যাঁ দরকার আছে তাহলে আমি যাব। ওকে, দেখো এই যে সেম জিনিসই আবার বড় করে সুন্দর করে বলা আছে, হ্যাঁ, যাতে তোমাদের কষ্ট না হয়, তোমরা যাতে ভালো করে বুঝতে পারো। ওকে, জি। আচ্ছা, তাহলে আমরা এর পরের চ্যাপ্টার যাব, চ্যাপ্টার নাম্বার, এটাও কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট নিয়ে। এটাও বড় করে আমি বলছি না স্যার? দেখো এখানে কেস ল সুদ্ধা দেওয়া আছে যাতে তোমরা পড়ে পড়ে শেষ করতে পারো। ওকে স্যার? জি। sir. তাহলে এই চ্যাপ্টারও আমরা আর পড়লাম না, আমরা ডিসকাশন এদের এই মাঝখানেই হয়ে গেছে। এরপরে আমরা চ্যাপ্টার নাম্বার 6 এ যাব। আচ্ছা, চ্যাপ্টার নাম্বার 6 এ কি আছে? ওভারভিউ অফ ভ্যালিডিটি নিয়ে আমরা কথা বলবো। ভ্যালিডিটি নিয়ে কথা বলবো, কি কথা বলবো? যে কন্ট্রাক্ট ভ্যালিডিটি হয় তিন ধরনের। একটাকে ভ্যালিড কন্ট্রাক্ট বলি, ভ্যালিড কন্ট্রাক্ট উইচ এভরি কোর্ট অনার্স। এরপর হলো ভয়েডেবল কন্ট্রাক্ট, যে কন্ট্রাক্ট ভ্যালিডও না ইনভ্যালিডও না তাকে আমরা ভয়েডেবল কন্ট্রাক্ট করি। ফর এক্সাম্পল মিসরিপ্রেজেন্টেশনের মাধ্যমে যদি হয়, মিসরিপ্রেজেন্টেশন হলো কোনো মিথ্যা কথা বলে কাউকে জন্য, কোনো পার্টিকে যদি আমি কন্ট্রাক্টে ঢোকার জন্য পটাই বা বাধ্য করি, হ্যাঁ। আর ভয়েড কন্ট্রাক্ট মানে ইনভ্যালিড কন্ট্রাক্ট। ওকে স্যার? আর এরপরে ভিশিয়েটিং ফ্যাক্টরস মানে কি? যেসব ফ্যাক্টরের কারণে একটা কন্ট্রাক্ট কামস টু এন এন্ড। এরপরে আসে আমরা মিসরিপ্রেজেন্টেশন। মিসরিপ্রেজেন্টেশন কি? যেখানে ফলস স্টেটমেন্ট অফ ফ্যাক্টের মাধ্যমে আমি এক পার্টিকে ইনডিউস করলাম বা পটালাম টু এন্টার ইনটু আ কন্ট্রাক্ট। ক্লিয়ার স্যার? আর এটা কি? ফলস স্টেটমেন্ট অফ ফ্যাক্ট হতে হবে, ওপিনিয়ন হতে পারবে না। কি হতে হবে? ফলস স্টেটমেন্ট অফ ফ্যাক্ট হতে হবে, ওপিনিয়ন হতে পারবে না। ওপিনিয়ন হলে জিনিসটা অন্য হয়ে যায়, ফ্যাক্ট হবে, মিথ্যা কথা বলতে পারবে। যেমন ধরো তোমরা গাড়ি কিনতে আসছো, আমি বললাম স্যার গাড়িটা পুরা ঠিক, আপনি কিনতে পারেন, গাড়িতে কোনো সমস্যা নেই, গাড়ি কিন্তু অ্যাকচুয়ালি ব্রেক ফেল। এখন আমি যদি বলি গাড়িটা মনে হয় পুরা ঠিক, কিনতে পারেন, এটা কিন্তু অন্যদিকে ঘুরে গেল। বুঝতে পারছো? Sir, এটা misrepresentation আন্ডার পড়ে, রাইট? জি, মিসপ্রেজেন্টেশন হলো তিন ধরনের। একটাকে বলি আমরা ফ্রডুলেন্ট মিসপ্রেজেন্টেশন, যেখানে পুরোপুরি ডিফেন্ডেন্ট জেনে শুনে মিথ্যা কথা, রেকলেসলি মিথ্যা কথা বলছে। নেগলিজেন্ট মিসরিপ্রেজেন্টেশন হলো যেখানে না জেনে বা তুমি নেগলিজেন্টলি একটা কথা বলছো যার জন্য আরেকজনের ক্ষতি হয়ে গেছে। আর ইনোসেন্ট মিসরিপ্রেজেন্টেশন হলো যেখানে তুমি জেনুইনলি ওটার উপর বিশ্বাস, যেমন আমি তোমাদের বস হই, তোমরা সবাই আমার আন্ডারে সেলসম্যান। আমি বললাম এই সবগুলা গাড়ি ঠিক আছে, তোমরা বিক্রি করো। অবশ্যই বসের কথা বিশ্বাস করবো না, তো তোমরা তো বিশ্বাস করি পাবলিককে বা কনজিউমারকে বা কাস্টমারকে বলছো হ্যাঁ গাড়ি পুরো ঠিক আছে। এখানে তো এটা কিন্তু আবার ডিফেন্স, বাকি দুটা কিন্তু অফেন্স, এটা কিন্তু ডিফেন্স, যে ইনোসেন্ট মিসরিপ্রেজেন্টেশন। ওকে স্যার? কিভাবে মেজার করবে? হ্যাঁ, বুঝি নাই স্যার। জেনুইন বিলিভ কিভাবে মেজার করবে, মানে বুঝবে কিভাবে? এই জেনুইন বিলিভ এখন আমরা পার্টিকে আস্ক করব, এটা তো উকিলের কাজ, কোশ্চেনিং হয় না কোর্টে? ইয়েস স্যার। হ্যাঁ, কোর্টে যখন কোশ্চেনিং হয়, যাকে আমরা জেরা করা বলি বাংলায়, হ্যাঁ, তো সেই জায়গায় ওই জায়গায় বের হয়ে আসবে। আচ্ছা, বুঝতে পারছো? ইয়েস স্যার। লিডিং কেস ল গুলো পড়ো স্যার,
With V all With versus O Flanagan. Okay, with versus O Flanagan. Facts. Doctors' practice value fell dramatically after prospectus failure to update actionable point due Hmm. to correct obsolete representations. Hmm. Spice Girls versus Aprilia. Spice Hmm. Girls agreed group would add a promo, but one member secretly intended to leave. Misrep of present intention. Roscorla versus Thomas. After sale of horse, seller promised horse sound and free. Promise Hmm. after contract formation is collateral, not actionable. Newsprime Properties versus Adel Properties. Misrep as to planning permission status. Hmm. Must relate to existing facts, foundation fact. Long versus Lyold. Buyer continued to use faulty lorry after discovering defects, affirmation. Point representation must be acted upon promptly or is affirmed. আচ্ছা, এরপরে যে রেমেডিস পার্টটা আছে এই পার্টটা স্যার তোমাদের ভালো করে মুখস্থ করতে হবে। কেন ফ্রডুলেন্ট রিপ্রেজেন্টেশন হলে কি কি রেমেডি হবে, নেগলিজেন্ট রিপ্রেজেন্টেশন হলে কি কি রেমেডি হবে, কোন সেকশনের আন্ডারে হবে, সেকশন 67 মিসরিপ্রেজেন্টেশন অ্যাক্ট, সেকশন মিসরিপ্রেজেন্টেশন অ্যাক্ট 67, সেকশন 2001 এন্ড 2 এর আন্ডারে হবে, 2 এর 100 ড্যামেজেস হবে, 2 এর 200 ড্যামেজেস ফর নেগলিজেন্ট মিসরিপ্রেজেন্টেশন হবে, ইনোসেন্ট হলে কি কি পাবে, এই জিনিসগুলো কিন্তু স্যার ভালো করে তোমাদের মুখস্থ করতে হবে, পরীক্ষায় আসে। ওকে স্যার? জি স্যার। হ্যাঁ স্যার, এগুলা কি বোঝানোর কিছু আছে? বুঝতে পারছো? তোমরা তো রিসিশন এগুলো পড়ছো না আগে? জি স্যার। জি স্যার। স্যার আর সবার কাছ থেকে জি শুনতে হবে। জান্নাত? জি Yes, sir. হ্যাঁ স্যার। মাইশা? Yes, sir. আচ্ছা, এরপরে আমরা আসি মিস্টেকের কনসেপ্টে। মিস্টেক বলতে কি বুঝি? মিস্টেক হলো যেখানে বোথ পার্টিজ আর আন্ডার এ মিস্টেকেন বিলিফ। মিস্টেকেন বিলিফ বলতে কি বুঝতেছি, যে দুই পার্টি অ্যাকচুয়ালি ভুলে আছে। কি ভুলে আছে? যেমন তোমার কোর্টিয়ার ভার্সেস হাস্টি কেসের মধ্যে কি হয়েছে, তোমার 1856 এর কেস, যে ওখানে তো আগে কি শিপ আসার আগে মাল 2-3 বার বিক্রি হয়ে যেত, মানে একজন থেকে আরেকজন। তো এখন 1856 এ তো মডার্ন জামানা না যে রাডারে দেখবে বা শিপ ডুবে গেছে আমরা বুঝতে পারবো, তাই না? তো সেই জায়গায় কি হয়েছে কোর্টের ভার্সেস হাস্টি কেসের মধ্যে, যে শিপ ডুবে গেছে কিন্তু কেউ জানে না, দুজনকে একজন একজনকে মাল বিক্রিও করে দিচ্ছে, টাকাও নিয়ে নিচ্ছে। তাহলে কি এটা কি মিস্টেকেন বিলিফের আন্ডারে করছে না? জি স্যার। তারপরে বেল ভার্সেস লিভার ব্রাদার্স কি হয়েছে, যে এখানে যে তোমার আরেকজনের কি কোম্পানি মামলা খাইছে, মামলা খেয়ে কোম্পানি বাদ হয়ে গেছে, জানে না, কেউই জানে না, সরকারি কাগজ তাদের কাছে পৌঁছায় নাই। ক্লিয়ার? আচ্ছা, এরপর হলো মিউচুয়াল মিস্টেক। মিউচুয়াল মিস্টেক মানে ক্রস পারপোজেস মিস্টেক হতে পারে। ক্রস পারপোজেস মিস্টেক মানে কি, যে ধরো এই যে পিয়ারলেস এই র্যাফেলস কেসের মধ্যে কি হয়েছে, পিয়ারলেস নামে দুইটা জাহাজ ছিল, একটা না, পিয়ারলেস নামে দুইটা জাহাজ ছিল। তো একজন আরেকজনের সাথে যখন ডিল করছে, সে বায়ার, মানে ধরো বায়ার একটা জাহাজ মিন করছে, সেলার আরেকটা জাহাজ মিন করছে, কিন্তু দুইজনের নাম যেহেতু পিয়ারলেস ছিল, দুই জাহাজের নাম মিস্টেক হয়ে গেছে। বুঝতে পারছো স্যার? Yes, ক্রস sir. পারপাস মিস্টেক। Yes, এরপর sir. আছে ইউনিলেটারাল মিস্টেক। ইউনিলেটারাল মিস্টেকের মাধ্যমে কি, এক পার্টির মিস্টেক আছে কিন্তু আরেক পার্টি জানে যে ওই পার্টি মিস্টেকেন বিলিফের আন্ডারে আছে, কিন্তু স্টিল বাটপারি করে টাকা নিচ্ছে। বাটপারি করে টাকা নিচ্ছে। বুঝতে পারছো? এটাকে ইউনিলেটারাল মিস্টেক বলে। আচ্ছা, এটা রেমেডি কি? একমাত্র রেমেডি রিসিশন। রিসিশন ছাড়া আর তেমন কোনো রেমেডি এটার নাই। আচ্ছা, অ্যাপ্লিকেশন সিনারিও অ্যানালাইসিস দেখি, পড়ো। Scenario analysis. Party enters contract on basis of outdated profit figures. With versus O Flanagan applies duty to update. 2. Vendor innocently misstates area of land. Buyer fails to verify. Redgrave versus Hart suggests rescission. Both believe painting is genuine. Van Gogh turns out fake. Common mistake like void.
শেষ স্যার, এই চ্যাপ্টার এখানেই আমাদের শেষ। ওকে স্যার, এর স্যার তোমাদের আমি একটু 5 মিনিটস ব্রেক দিলাম, 5 মিনিটস পর আবার আসতেছি। ওকে স্যার, স্যার তোমরা কেউ কয়টা চ্যাপ্টার বাকি আছে? আর কয়টা চ্যাপ্টার বাকি আছে? ধরো 1, 2, 3, 4টা চ্যাপ্টার বাকি আছে স্যার। ওকে স্যার। এখন আমরা আসি যেই মেইন আসপেক্টে আমরা আসবো, যে কনসেপ্ট নিয়ে ধরো আমরা কয়েকটা কোশ্চেন পেয়েছি। হ্যাঁ, তো দেখো পারফরমেন্স অফ আ কন্ট্রাক্ট দুই ধরনের হয়। একটাকে আমরা কমপ্লিট পারফরমেন্স বলি, যাকে এক্সাক্ট পারফরমেন্স বলতে পারি, আর এটাকে সাবস্ট্যান্সিয়াল পারফরমেন্স বলি, যেটা অনেকখানি পারফর্ম হয়েছে বাট পুরোপুরি পারফর্ম হয়নি। হ্যাঁ, তারপরে আরেকটা ধরনের কন্ট্রাক্টকে আমরা বলি ডিভিজিবল কন্ট্রাক্টস। ডিভাইজিবল কন্ট্রাক্টস কাকে বলতেছে? একটা কোন্ট্রাক্টকে যখন অনেক ভাগে ভাগ করা যায়। যেমন ধরো তোমরা একটা ফ্ল্যাটে উঠবা, ফ্ল্যাটে ওঠার পর ধরো ফ্ল্যাটটা পুরোপুরি শেষ করতে 1 কোটি টাকা লাগবে, কিন্তু 1 কোটি টাকা কি একজনের জন্যই লাগবে? এই কন্ট্রাক্টটা কি ভাগ হবে না? টাইলস এর জন্য একটা, বাথরুম ফিটিংস এর জন্য একটা, রং করার জন্য একটা, ইজেন্ট ইলেকট্রিশিয়ানের জন্য একটা। তো এটা এই ধরনের কন্ট্রাক্টের আমরা ডিভাইজেবল কন্ট্রাক্ট বলি। তারপর টাইম অফ পারফরমেন্স, যেখানে আমরা যদি কন্ট্রাক্টে স্পেশালি মেনশন করে দেই যে টাইম ইজ অফ এসেন্স কিন্তু অনেক বড় একটা কথা, যেখানে পাংচুয়ালিটি কিন্তু অনেক বড়ভাবে দেখা হয়। কে জানি কি বলতে চাইছিল স্যার? হ্যালো, কেউ কেউ কি কিছু বলতে চেয়েছিলা? হ্যালো। No, sir. আচ্ছা আচ্ছা। আচ্ছা, হ্যালো জি স্যার বলো। স্যার, স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। স্যার সবাই দেখতে পাচ্ছো? Yes, sir. Yes, তাহলে sir. স্যার তোমার নেটের প্রবলেম আছে স্যার। হুম, যেটা বলতেছিলাম, টাইম, যেখানে টাইম ইজ অফ এসেন্স, যে টাইমে দাও কথা বলা হয়েছে ওই টাইমের মধ্যে যদি না দাও তাহলে তুমি তাকে সু করতে পারো। ওকে, আচ্ছা। রেমেডিস ফর ফেলিয়ার টু পারফর্ম, কি কি রেমেডিস হতে পারে? ড্যামেজেস হতে পারে, উইথ হোল্ডিং পেমেন্ট অর ইনকমপ্লিট ওয়ার্কের জন্য যে পেমেন্ট আছে, পেমেন্ট আটকিয়ে দেওয়া হতে পারে, বা স্পেসিফিক পারফরমেন্স দিতে হয় যে ওই কাজটা করো, শেষ করো, বা ইনজাংশন হতে পারে, যে ইনজাংশন যেখানে রিস্ট্রেইন করা হচ্ছে, ব্রিচ করলে তোমার কিন্তু ব্রিচ করা যাবে না। আচ্ছা, এরপরে আসি ডিসচার্জ বাই এগ্রিমেন্ট কিভাবে হয়? এক বাই টার্মিনেশন বা ডিসিশন অফ ক্লজেস মাধ্যমে হয়, বা ভ্যারিয়েশনের মাধ্যমে হয়, অ্যামেন্ডিং বা মিউচুয়াল অ্যাকর্ডের মাধ্যমে হতে পারে, বা এখানে নোভেশন বলতে সাবস্টিটিউশন অফ নতুন কন্ট্রাক্ট যদি চলে আসে। আর অ্যাকর্ড এন্ড স্যাটিসফ্যাকশন হলো যেখানে ওয়ান পার্টি এক্সেস পারফরমেন্স উইথ ডিফারেন্ট অরিজিনাল অব্লিগেশন। ওকে, আচ্ছা, এরপরে আসি ব্রিচ অফ কন্ট্রাক্ট কয় ধরনের হয়? 2 ধরনের হয় স্যার। এইটা নিয়ে কিন্তু তোমাদের কোশ্চেন অনেক কয়টা আছে, অ্যাকচুয়াল ব্রিচ আর অ্যান্টিসিপেটরি ব্রিচ। অ্যাকচুয়াল ব্রিচ আর অ্যান্টিসিপেটরি ব্রিচের মধ্যে কি? অ্যাকচুয়াল ব্রিচ হলো যেখানে পারফরমেন্স ইনকমপ্লিট বা ডিফেক্টিভ আছে। আর অ্যান্টিসিপেটরি ব্রিচ কোথায়? যেমন তুমি আমাকে ধরো, আমি একটা মোবাইল ফোন সেলার, আইফোন সেলার, তোমরা আমার কাছে অর্ডার দিলা যে এরকম আইফোন সেল করো, আপনি কবে দিবেন? আমি বললাম 15 দিনের মধ্যে আইফোন দিব। আজকে অর্ডার দিলা, কালকে আমি তোমাকে ফোন দিয়ে বললাম যে আমি আইফোন দিতে পারবো না। পারফরমেন্স করার আগে আমি বলে দিয়েছি যে আমি পারফর্ম করব না। তো এটাকে অনেক সময় অ্যান্টিসিপেটরি ব্রিচ বলে। এখন এটার জন্য তো ধরো, এটা তো আমি নর্মাল এক্সাম্পল দিয়েছি, বিজনেস ক্ষেত্রে কিন্তু এটা অনেক সময় মানুষের সমস্যা তৈরি হতে পারে, তাই না? ফর এক্সাম্পল, তুমি যদি তোমার যদি সুতার মিল থাকে, অ্যান্ড আই এম দ্য অনলি সাপ্লায়ার যে কটন সাপ্লাই তোমাকে দিই, কটন থেকে সুতা হয়, তাই না? তো আমি যদি হঠাৎ করে বলি যে আমি কটন সাপ্লাই দিতে পারবো না, তুমি কি সাফার করবা না? Yes, sir. Yes, তো sir. এটাকে বলে অ্যান্টিসিপেটরি ব্রিচ। কি বলে? আগের থেকে যদি বলে দিই। ক্লিয়ার স্যার? আচ্ছা, Yes, sir. অ্যান্টিসিপেটরি ব্রিচের দেখো এখানে কি কি রেমেডিস থাকতে পারে? ড্যামেজেস থাকতে পারে, স্পেসিফিক পারফরমেন্স থাকতে পারে, বা ইনজাংশন থাকতে পারে। ক্লিয়ার স্যার? Yes, Yes, sir. sir. আচ্ছা,
এরপরে আমরা আসি ফ্রাস্ট্রেশন। ফ্রাস্ট্রেশন বলতে কি বুঝি? ফ্রাস্ট্রেশন নিয়েও তোমরা অনেকগুলা কোশ্চেন পাবা। হ্যাঁ, কেমন কোশ্চেন? ফ্রাস্ট্রেশন জিনিসটা কি? ফ্রাস্ট্রেশন জিনিসটা হলো যে উইদাউট এনি ফল্ট অফ এনিওয়ান। ফর এক্সাম্পল আমি তোমাকে বলি, আমি কক্সবাজারের একজন রিসর্টের ম্যানেজার বা ওনার, যেটাই বলো। তোমরা কক্সবাজারে ধরো সবাই পরীক্ষা শেষে ঘুরতে যাওয়া, এই যে 7-8 জন যে তোমরা এখানে আসো, এই 7-8 জন মিলে তোমরা কক্সবাজার ঘুরতে যাওয়ার ডিসাইড করছো। তার জন্য তোমরা পেমেন্টও দিয়ে দিছো, সবকিছু আমার রিসর্টে দিয়ে দিছো পেমেন্ট। কক্সবাজারে আসার কিছুক্ষণ, তোমরা রওনা দেওয়ার কিছুক্ষণ আগে কক্সবাজারে ধরো ডিক্লেয়ার দিল 3 নম্বর বিপদ সঙ্গে টর্নেডো আসতেছে বা টাইফুন আসতেছে। হ্যাঁ, এন্ড বিপদ সংকেত ঘোষণা করার সাথে সাথে কি গভর্নমেন্ট কি বললো যে সমুদ্র সৈকতে যতগুলো হোটেল আছে এই হোটেলে কোনো অকুপেন্টস থাকতে পারবে না, যেহেতু ঝড় আসতেছে। তো আমারও ফল্ট না, তোমারও ফল্ট না, যে এক্সটার্নাল একটা ইভেন্টের জন্য, তোমার কি হলো, এই কন্ট্রাক্টটা বাদ হয়ে গেল না স্যার? Yes, sir. এটা কি আমরা স্যার আপনারা 20 মিনিটের ব্রেক দিয়েছিলেন, আমি কি দেরি করে ফেললাম? জি স্যার, দেরি করে ফেলছো। স্যার কয়টা চ্যাপ্টার শেষ করেছেন? স্যার একটা চ্যাপ্টার শেষ হয়েছে, মানে উপর দিয়ে শেষ হয়েছে স্যার। জি স্যার স্যার। হ্যাঁ, রিফান্ড হোটেলে তো পেমেন্ট করা হয়ে গেছে, তো এগুলো কি রিফান্ড করে দিবে? জি স্যার, ওটার ব্যাপার হলো তোমাকে রিসিন্ড করে দিবে, যা রিফান্ড করে দিবে, বুঝতে পারছো? থিওরি অনুযায়ী, কেন কি এটা তো তোমার দোষ না বা আমারও দোষ না, তাই না? একটা এক্সটার্নাল ইভেন্টের কারণে, যেমন একটা কেস আছে, কি জানি কেসটা দাঁড়া স্যার, নিচে মনে হয় টেইলর ভার্সেস ক্যালওয়েল মনে হয়। হ্যাঁ, টেইলর ভার্সেস ক্যালওয়েল। এখন রাজার, এটা হলো না 1863 এর কেস, সরি, ক্রেল ভার্সেস হেনরি 1903 কেস। 1903 কেসে কি হয়েছে, রাজার করোনেশন হবে। করোনেশন বুঝো তো, যেখানে রাজাকে মুকুট পরানো হয়, মানে ডিক্লেয়ার করা হয় রাজা। হ্যাঁ, 1903 তে ডিক্লেয়ার হবে যে যেদিন করোনেশন হওয়ার কথা ছিল সেদিন রাজা অসুস্থ হয়ে গেছে। তো করোনেশন যখন চলে তখন ওই রাস্তার আশেপাশে অনেকগুলো হোটেল থাকে, ওই হোটেল অনেকে ভাড়াটা নেয় বারান্দা দিয়ে করোনেশন দেখার জন্য, বা কারো যদি বাসা থাকে বাসা শুদ্ধ বারান্দা শুধু ভাড়া দেয়, বুঝতে পারছো? যাতে রাজার করোনেশন মানুষ এসে দেখতে পারে। হ্যাঁ, মানে রাজা রাস্তা দিয়ে এই ওই ঘোড়া গাড়ি দিয়ে যাবে, সবার দিকে হাত বুলাতে বুলাতে ওইটাই দেখবে, বুঝতে পারছো? তো এটা তো এখন কোনো ব্যাপার না, বাট ওই এখন তো টেলিভিশন অনেক কিছু চলে আসছে, ওই জমানে এটা অনেক বড় ব্যাপার ছিল, সামনাসামনি দেখা। হ্যাঁ, তো রাজা অসুস্থ হয়ে গেছে, করোনেশন প্রসেস বাদ হয়ে গেছে, পরে 2-3 দিন পরে করবে। এখন যে এটা কি ফ্রাস্ট্রেটেড ইভেন্ট হয়ে গেল না, একটা কন্ট্রাক্ট ফ্রাস্ট্রেট হয়ে গেল না? বাট টেইলর ভার্সেস ক্যালওয়েল কেসে দেখো, কনসার্ট হল বার্ন ডাউন বিফোর পারফরমেন্স ডেট। কনসার্ট হল, যেখানে কনসার্ট হওয়ার কথা ছিল, ধরো ঢাকা স্টেডিয়ামে, এই তোমার গুলিস্তান স্টেডিয়ামে কনসার্ট হবে, গুলিস্তান স্টেডিয়াম পুড়ে গেছে, এটা কি কারো দোষ? কনসার্ট বাদ হয়ে গেল, তাই না? Yes, sir. বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা, এটাকে আমরা কি বলি? ফ্রাস্ট্রেশন বলি। কি বলি? ফ্রাস্ট্রেশন। এখন ল রিফর্ম ফ্রাস্ট্রেট কন্ট্রাক্ট 1943 কি বলে স্যার, একটু কেউ পড়ো তো স্যার, জেরিন পড়ো। Frustrated contracts. Section 1, subsection 2 outlines recovery of money paid before frustrating event can recover sums just in all circumstances. Section বুঝতে পারছো যে অ্যাডভান্স মানিটা তুমি দিয়েছো, ওই অ্যাডভান্স মানি কিন্তু তুমি ফেরত পাবা। G, sir. হুম, Section 1, subsection 3 allows court to allow a just sum to the party who incurred expenses before frustration. Criticisms. Court's discretion in just sum leads to unpredictable outcomes. Act মানে applies জাস্ট only to নাম বলছে, পুরো টাকা যে ফেরত পাবা তা না। হ্যাঁ, তো এটা নিয়ে ডিসক্রিপশন আছে কতখানি পাবা বা কি আছে, যেহেতু ক্লিয়ার ডেফিনেশন দেওয়া নেই, এটা অনেক সময় কোর্টের ডিসক্রিপশনের উপর ডিপেন্ড করে, তো এটা আমরা কি পাইতে পারি না পাইতে পারি, এটার একটা ব্যাপার আছে, বুঝতে পারছো? G, sir. Act applies only to money, not to equitable restitution of benefits conferred. এরপরে Limits. আসি লিমিটস অন ফ্রাস্ট্রেশন। এখন সেলফ ইনডিউস ফ্রাস্ট্রেশন যদি হয়, নিজে নিজে ফ্রাস্ট্রেটেড তৈরি করো, হ্যাঁ,
সেই জায়গায় কিন্তু ফ্রাস্ট্রেশন অ্যালাউ করা হবে না, বা ফোর্সেবল ইভেন্টস যখন থাকে তখন ওইখানে দেওয়া হবে না, বা ফোর্স মেজর ক্লজেস যদি দেওয়া থাকে ফোর্স, এখন ফ্রাস্ট্রেশন থেকে কিন্তু ফোর্স মেজর ক্লজ দিয়ে কিন্তু তুমি অবশ্যই মাসতে পারো। যেমন ধরো কক্সবাজারে আমি যদি কোনো জায়গায় কন্ট্রাক্টে লিখে রাখি, হ্যাঁ অ্যাডভান্স ডিউ টু এক্সটার্নাল ইভেন্ট, যদি কোনো ভাবে তোমার বুকিং বাদ হয়, বুকিং এর টাকা ফেরত দেওয়া হবে না। যে কাজটা কিন্তু কারা করে, Zayan.com করে, তোমরা কি জানো? No, sir. না স্যার, Zayan.com এর মাধ্যমে, Zayan.com নাম শুনছো তো? না স্যার। আচ্ছা, Zayan.com নামে একটা যে বুকিং আছে, হোটেল বুকিং বিভিন্ন যে আছে, এর মাধ্যমে যদি বুকিং করো, কোনো একভাবে যদি বুকিং বাদ হয় টাকা কিন্তু ফেরত দিবে না। বা এমিরেটস, এমিরেটস যে বিমান আছে, এমিরেটস বিমান, তারপরে ধরো এতিহাদ, এগুলো যদি দেখো এরা এদের একটা পুংটামি আছে। কি পুংটামি? তুমি যদি কোনোভাবে টিকিট ক্যান্সেল করো বা টিকিট যদি যাইতে না পারো, জাস্ট 10% টিকিটের টাকা ফেরত দিবে, বাকি টাকা ফেরত দিবে না। হ্যাঁ স্যার। ইজেন্ট ইট? জায়ান কি গো জায়ানের কথা বললেন? জি, গো জায়ান। বুঝতে পারছো? এই যে বিমানের, দেখবা বিমানের তুমি যদি টিকিট ক্যান্সেল করো, বিমানের কি পুরো টাকাটা ফেরত দেয়? জীবনও দিবে না। অথচ তোমার টাকা নিয়েও তোমার সিটটা কিন্তু আরেকজনের কাছে সেল করবে, হ্যাঁ স্যার, ওরকম ডবল মনে হয় ডবল টাকা পেয়ে যাচ্ছে। ইভেন ধরেন 30টা সিট ওরা তো মনে হয় সেল করে 32 জনকে, তাই না? হ্যাঁ, বুঝতে পারছো? জি তো স্যার। এরকম ক্লজ দিলে ফ্রাস্ট্রেশন হয়ে অনেক সময় বাদ হয়ে যেতে পারে। আচ্ছা স্যার, এখানে ফ্রাস্ট্রেশন শেষ হয়ে গেল। ফ্রাস্ট্রেশন শেষ হওয়ার পরে স্যার এরপরে আমরা যাব প্রিভিটি তে যাব। প্রিভিটি বলতে কি বুঝি? প্রিভিটি নাম্বার 2 তে যাব, প্রিভিটি অফ ক্লজ এন্ড ডেফিনেশন। তোমাকে স্ক্রিন দেখতে পাচ্ছ স্যার? জি না, স্যার। না দেখতে পাচ্ছ না, দাঁড়াও। হোয়াইট হেয়ার্স। স্যার হোয়াইট হয়ে আছে। হ্যাঁ, এই দেখো প্রিভিটি 2 তে গেলাম। প্রিভিটি 1 এ এটা ছোট করে ডেসক্রিপশন দেওয়া আছে, প্রিভিটি 2 তে বড় করে ডেসক্রিপশন দেওয়া আছে। প্রিভিটি 2 জিনিসটা, প্রিভিটি কনসেপ্টটা কি? প্রিভিটি কনসেপ্ট হলো যে তোমার সাথে কন্ট্রাক্টে জড়িত না, যে তোমার সাথে কন্ট্রাক্টে জড়িত না তাকে তুমি মামলা করতে পারবা না। স্যার এটা কি 8 নাম্বার চ্যাপ্টার? জি স্যার। প্রিভিটি কন্ট্রাক্ট কি বলতেছে? যার সাথে তুমি মামলায় জড়িত না তার সাথে তুমি, সরি, যার সাথে তুমি কন্ট্রাক্টে জড়িত না। যেমন ছোট্ট একটা এক্সাম্পল দেই। রিমেম্বার দ্য ডনেগিউ ভার্সেস স্টিভেনসন কেসে, ডনেগিউ ভার্সেস স্টিভেনসন কি হয়েছিল? মিসেস ডনেগিউকে কেউ একটা জিঞ্জার এল বটল গিফট করছিল, তাই না? জি স্যার। তো জিঞ্জার এল বটল থেকে সে ডেড স্নেলস পাইছিল, তার জন্য সে মামলা করতে চাইছে। এখন আন্ডার প্রিভিটি কিন্তু সে কন্ট্রাক্ট লর আন্ডারে মামলা করতে পারছিল না। কেন? কেন মামলা তো করবে ম্যানুফ্যাকচারার কে। হ্যাঁ, তো ম্যানুফ্যাকচারকে মামলা একমাত্র হোলসেলার করতে হবে, কেন হোলসেলার সাথে ম্যানুফ্যাকচারের কন্ট্রাক্ট আছে। তো মামলা ওইভাবে ঘুরে যেতে হবে। এখন ওর কারণে সে কিন্তু মামলা করতে পারছে না। তো প্রিভিটি কনসেপ্টের জন্য কিন্তু মামলাটা করতে পারে না, ডক্ট্রিন অফ প্রিভিটির কারণে। হ্যাঁ, তো এখান থেকে ল অফ প্রিভিটি নতুন আইন বানায়, বলছে থার্ড পার্টি যাদের উপর বেনিফিট ইনকার করে তখন তারা কিন্তু মামলা করতে পারবে। কেন? অনেকগুলো ক্রিটিসিজম তৈরি হয়েছে প্রিভিটি কন্ট্রাক্টের জন্য। টুডেল ভার্সেস অ্যাটকিনসন পড়ো স্যার, জান্নাত স্যার পড়ো, ট্যাক্স পড়ো। Case facts, fathers agreed separately to pay the groom a sum of money upon marriage. One father died without paying. Groom sued father's state. Decision. Claim failed as groom provided no consideration and was not a party to the contract. Criticism analysis. Criticism: harsh result, legitimate expectation of the third party frustrated. Promises made to benefit a third party often enforceable. হ্যাঁ, Dunlop versus হ্যাঁ, সেলফরিচ পড়ো। Selfridge. Dunlop sold tires to Dew and Co. with a term prohibiting resale below fixed price. Dew sold tires to Selfridge, who breached price term. Dunlop sued Selfridge directly. Dunlop's action failed. Dunlop had no contract with Selfridge, therefore no enforceable rights existed. Criticism: created a need for indirect enforcement mechanisms like collateral contracts, overly technical and commercially unrealistic in complex modern commerce. যেমন আমি তোমাকে বলি,
জিনিসটা বুঝো, এই অনেকে এজেন্সি নেয় না, এজেন্সি বলতে যেমন বিকাশ এজেন্ট থাকে না বিভিন্ন হুম, দোকানে, বিভিন্ন দোকানে বিকাশ এজেন্ট আছে না, যেখানে আমি টাকা পাঠাই হ্যাঁ, উঠাই। হ্যাঁ, এখন ধরো যদি এখন এখন যদি আমি বিকাশকে লাইবেল ধরতে যাই, বিকাশ বলে আমার তো দোষ না, ওই বেটা করছে, কারণ তো বেটার সাথে তুমি ডিল করছো, তো এটা কি বাটপারি হয়ে গেল না? ব্যাপারটা কি বুঝতে পারছো? কেউ যদি টাকা নিয়ে আমার কোনো হেরফের হয়, কিছু হয়, আমি বিকাশ এজেন্টের কাছে, বিকাশ এজেন্টই যদি এমন করে বা টাকা ঠিক মতো না পাঠায়, বিকাশকে যদি বললাম ডিল করতে, বিকাশ ডিল করলো না, এটা কি বাটপারি হয়ে গেল থার্ড পার্টির মাধ্যমে? এখন এখানে তো তার উপরে আর ইয়ে করা যায় না, তাকে ধরেন আপনি রিফান্ড বা বিকাশকে তো আপনি বলতে পারেন, বাট বিকাশকে আপনি একটু করতে পারেন যে একটা অ্যাকশন নেওয়ার জন্য, যে তার সাথে যেন হ্যাঁ, কানেকশন না অ্যাকশন তো থাকে। নিবে, তাই না? হ্যাঁ হ্যাঁ এটাই হ্যাঁ আমি তো বললাম একটু আগে, ফুড পান্ডার যে স্টোরিটা বললাম, হ্যাঁ, অ্যাকশন বুঝতে নেওয়ার পারছো? জন্য লায়াবল। হ্যাঁ, ওইভাবেই জিনিসটা হলো। ওকে, বুঝতে পারছো? হুম হুম। এখন এরপরে কি করছে, এই প্রিপিটি এক্সেপশন রুল বানাইছে। এক্সেপশন রুল কি বানাইছে? কোলাটারাল কন্ট্রাক্টস বানাইছে, এজেন্সি বানাইছে, যেখানে বলা হয়েছে না থার্ড পার্টির উপরে যদি থার্ড পার্টি যদি ডিরেক্টলি ইনভলভ নাও থাকে, কিন্তু থার্ড পার্টির উপরে বেনিফিট থাকে, থার্ড পার্টি সু করতে পারবে। ঠিক আছে? ও স্যার, এখন বলছি যেমন স্যার রিসেন্টলি গ্রামীণফোন আর আপনার অ্যাস্ট্রোফার্মার একটা এমপ্লয়ীদের সাথে কাহিনী হলো না, হ্যাঁ, এনিমেল বিড়াল নিয়ে। নিয়ে। সো গ্রামীণফোন আর অ্যাস্ট্রোফার্মারকে তো জবাবদিহি করতে হচ্ছে ডিসপাইট নট হ্যাঁ, বিং এট ফল্ট, রাইট? জি, এটাই। বুঝতে পারছো? ওইখান থেকে রাইটস অফ থার্ড পার্টি অ্যাক্ট 1999 আসছে, সেকশন 1 সাবসেকশন 1 সেকশন 1 সাবসেকশন 2 বলতেছে যে থার্ড পার্টি যদি কোনো বেনিফিট থাকে, থার্ড পার্টি সেখানে সু করতে পারবে। ক্লিয়ার স্যার? Clear. আচ্ছা, এই যে বুঝতে পারছো, এখানে তোমাদের চ্যাপ্টার পড়া সব শেষ স্যার। ক্রিটিসিজম অ্যানালাইসিস এত কিছু আসে না, অ্যাকচুয়ালি প্রিভিটি নিয়ে অত কোশ্চেনও আসে না স্যার, তো তাও তোমাদেরকে স্টিল পড়ায় রাখলাম। তার এরপরে জিনিসটা যে হলো, এরপরে টর্ট অফ নেগলিজেন্স কন্ট্রাক্টে ব্যবহার করা যাবে সেম ওয়েতে যেভাবে আমরা টর্ট লতে ব্যবহার করি। ওকে, এই জন্য আমি নতুন করে টর্ট ল ওটা শুধু নোটস দিয়ে দিছি, কিছু পড়ানোর নাই। এখানে তোমাদের কন্ট্রাক্ট ল পুরোপুরি শেষ। আর কোনো কোশ্চেন বা কিছু আছে একজন একজন করে বলবো। স্যার জারিন স্যার, কোনো কোশ্চেন কিছু আছে, স্যার, প্রবলেম আছে তোমার স্যার? সলভিং কতদূর হয়েছে স্যার? স্যার আমি 2টা ইয়ার করেছি, গতকালকে এক্সাম দিয়ে আসছি, তো আমি আজকে থেকে হ্যাঁ, করা স্টার্ট করেছি। আচ্ছা ঠিক আছে স্যার। মালিহা? হ্যালো স্যার, মালিহা বলো তোমার কত করা হয়েছে স্যার? স্যার আমার তো প্রিভিটি শেষ, টর্ট এজ অ্যান অল্টারনেটিভ পড়া শেষ আগে। না না, আরে কোশ্চেন সলভিং কতখানি হয়েছে? ও স্যার অক্টোবর 2017 পর্যন্ত, 2018 আজকে স্টার্ট করব। না না, টর্ট কি ধরছো? স্যার আমি ইয়ার ওয়াইজ পুরোটাই করতেছি। ও আচ্ছা, তাহলে তোমার আচ্ছা ঠিক আছে, ভালো। স্যার মাইশা স্যার বলো। স্যার আমার 3টা ইয়ার ডান। 3টা ইয়ার ডান, আলহামদুলিল্লাহ। আচ্ছা, কারিন ফাতেমা স্যার বলো। স্যার আমিও 2টা ইয়ার মাত্র আছি, করতেছি। আচ্ছা, একটু আগা। জান্নাত স্যার? 3টা ইয়ারের ক্রিমিনাল আর টর্ট হইছে, হয় নাই, কন্ট্রাক্টটা হয় নাই। আচ্ছা, কন্ট্রাক্টের লিস্ট আমি গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, কিন্তু শনিবার দিন আবার সলভিং কিন্তু আমরা করবো। স্যার ওকে স্যার? আমাকে আলাদা করে একটু ক্রিমিনালের লিস্টটা পাঠানো যাবে? স্যার আপনি যে এখন বললেন যে হ্যাঁ এটা বলো স্যার। টর্ট ল একটু ফাতেমা আগে বলো স্যার। হ্যালো হ্যালো স্যার, কি বলতেছিল বলো স্যার। হ্যাঁ স্যার ফাতেমা আমার স্যার নেট বলো, আজকে কি কেন বলতেছিল? যেন খুব প্রবলেম হচ্ছে। স্যার আমি বললাম যে একটু আগে যে হ্যাঁ, বললেন যে টর্টের কন্ট্রাক্টের ভিতরে, এটা আমি বুঝি নাই, মানে কি বুঝালো? নেগলিজেন্স যে কনসেপ্ট আছে, ওটা টর্টের তুমি ল অফ কন্ট্রাক্টেও কনজিউমার রাইটস ব্যবহার করতে পারবা যদি কোনো নেগলিজেন্সের কারণে যদি তোমার ক্ষতি হয়। স্যার যদি ভুলে যাই তাহলে কি প্রবলেম হবে? না না, মানে সবসময় যে নেগলিজেন্স ইউজ করতে চায় না, কন্ট্রাক্টের ব্যাপারে দুটো অপশন থাকে। এই ম্যাক্সিমাম বলা থাকে, আইদার তুমি টর্ট অফ লতে লিখতে পারবা বা কন্ট্রাক্ট লিখতে পারবা। ওকে, বুঝতে পারি। হ্যাঁ স্যার। মালিহা এখন বলো স্যার। স্যার আমাকে একটু ক্রিমিনাল ল আর টর্টের লিস্টগুলো আলাদা করে পাঠানো যাবে? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি পাঠিয়ে দিচ্ছি স্যার, তুমি একটু আচ্ছা, আমাকে নক দিয়ে রাখো স্যার। ওকে স্যার, ঠিক আছে। আচ্ছা, স্যার হ্যাঁ ক্লাস কি শেষ না? হ্যাঁ শেষ স্যার।
আচ্ছা স্যার, বাই স্যার। স্যার জান্নাত বলো স্যার তোমার স্যার আমার কোথায় ক্রিমিনালের স্যার নোটস গুলো পাঠান, তো অনেক কিছু নাই ক্রিমিনাল। ক্রিমিনালের নোটস লাগবে? স্যার লেকচারসও মানে অনেক কিছুই মনে লেকচারসও পাইনি, আর নোটসটা তো মাস্ট লাগবে। আচ্ছা আমি পাঠাইছি স্যার। স্যার আচ্ছা। আজকের ক্লাসেরও কি রেকর্ডিং পাবো আমরা? হ্যাঁ হ্যাঁ স্যার রেকর্ডিং হচ্ছে স্যার, এই যে পাবা। আচ্ছা স্যার। হ্যাঁ স্যার এবার ক্যাটরিনা স্যার বলো। স্যার আমার হচ্ছে ক্রিমিনাল ল প্রায় হয়ে গেছে, টর্ট ল শেষ, আর হচ্ছে কিউপি থেকে টর্ট ল আর হচ্ছে ক্রিমিনাল ল যে সবগুলো ইয়ার সেগুলো করছি, কন্ট্রাক্ট ল বাদে। আচ্ছা কন্ট্রাক্ট লিস্ট আমি তোমাদের তাও দিয়ে দিচ্ছি। স্যাটারডে কিন্তু সলভিং আমরা করব, হ্যাঁ সলভিং করলেও তারপরে আমরা এই একটু করব কি বলে স্যার তুমি এর আগেও তাও আমি লিস্ট দিয়েছি, তোমরা মাঝখানে প্র্যাকটিস করতে পারো। ওকে স্যার? ওকে স্যার। আচ্ছা স্যার আর কারো কোনো কোশ্চেন আছে? না থাকলে স্যার আমি ক্লাস শেষ করে দিব। স্যার জি স্যার বলো। কোশ্চেন পেপারে ফার্স্টে হচ্ছে কিছু ডেফিনেশন চায়, সো ডেফিনেশনস গুলোর কি কোনো আলাদা লিস্ট আছে যেগুলো কি করতে পারবে? ডেফিনেশনের লিস্ট ওই যে প্রত্যেক চ্যাপ্টারের মধ্যে তো ডেফিনেশন গুলো দেওয়া, এরপর যদি আনসার গুলো তুমি না পারো, আর তুমি মনে হয় আমাকে একটা লিখে দিয়েছো, আমি এখন পর্যন্ত দেইনি স্যার, মানে আমার আনসারটা আছে, আমি অ্যাকচুয়ালি সময় পাইনি স্যার, সবকিছু Okay, মিলিয়ে আমি সময় পাইনি স্যার। কালকের মধ্যে তুমি যদি যেটা যেটা ডেফিনেশন যদি তুমি না পারো আমাকে একটু লিখে রাখো, আমি শিওর কালকের মধ্যে তোমাকে সব দিয়ে দিচ্ছি। ওকে স্যার? ঠিক আছে স্যার। তাহলে স্যার আমি এই জন্য আর কি আমার যে সলভ যেগুলো কোশ্চেন সেগুলো পাঠাইনি, তাহলে আজকে একবারে পাঠাই দিব। আচ্ছা স্যার তুমি একটু ওয়েট, আমি কালকের মধ্যে তোমাকে সব দিয়ে দিচ্ছি। ওকে স্যার? ওকে স্যার। ওকে ঠিক আছে। ওকে ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।